তো সফলতার গল্প হিসাবে আসলে বারবার দুটো পয়েন্ট সামনে আসছিল। একটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল ইলেকট্রিসিটি অ্যাক্সেস, সবার ঘরে ঘরে বিদ্যুৎ। আরেকটা হচ্ছে যে আমাদের আসলে উৎপাদন সক্ষমতা হচ্ছে অনেক বেশি। 2030 সালের মধ্যে আমরা 40,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জন করব এবং হচ্ছে 2041 সালের মধ্যে আমরা 60,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জন করব। আমাদের প্রধান যে ঝুঁকি এই অর্থনীতির সামনে, তার মধ্যে এই বিদ্যুৎ খাত হচ্ছে অন্যতম। উন্নয়নের যে বয়ানটা তখন তৈরি হয়েছিল, এইটার ভিত্তিতে এই পাওয়ার সেক্টরে মাস্টার প্ল্যানগুলো তৈরি করে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা। এই চুক্তিটা হচ্ছে আপনার আদানিকে মোটা দাগে আপনি বছরে $1 বিলিয়ন তাকে পেমেন্ট করবেন। ক্ষমতার উপরে যদি আপনার কোনো নিয়ন্ত্রণ না থাকে, আইনটা শুধু সহায়ক, আইন ছাড়াও তারা করতে পারে, কারণ আপনি তাকে ঠেকাতে পারবেন না। স্যার, আমরা তো জানি যে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, বা হচ্ছে যে এনার্জি সেক্টরেও হচ্ছে যে এনার্জি রেগুলেটরি কমিশন আছে। এর বাইরেও আরও নানা ধরনের মেকানিজম হয়তো থাকতে পারে যার মাধ্যমে এগুলো চেক করে যেতে পারে, কিন্তু তারপরেও প্রশ্নটা হচ্ছে যে এটা কেন হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী হয়তো বলে দেবেন একদিন যে সৌর বিদ্যুৎ বাংলাদেশে কাজ করবে না, আমাদের রোদ নাই। গভর্নমেন্টের জায়গাতেও এটা ক্যাপচার। কোডটার যেটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ হতে পারত, যেটা বাংলাদেশে নাই, সেটা হচ্ছে কয়লা। মানে ওখানে প্রচুর কয়লা আছে, কিন্তু আদানির যেই অ্যারেঞ্জমেন্টটা, এখানে কিন্তু ওই ঝাড়খণ্ডের কয়লা ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমার অনেক খালি বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে কিন্তু গ্যাস নাই। টেবল লোডশেডিং স্কেডিউল দেন, যে আপনি বললেন যে বনানীতে সকাল 9টা থেকে 10টায়, 9টায় যাবে, 10টায় চলে আসবে। সুপ্রিয় দর্শক, সবাইকে ফাইনল্যান্ড পডকাস্টের নতুন পর্বে স্বাগতম। আমরা ফাইনল্যান্ড পডকাস্টে বাংলাদেশের চলমান অর্থনৈতিক, রাজনৈতিক এবং হচ্ছে নীতি সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা নিয়মিত আলোচনা করে থাকি। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলাদেশের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতে যে সমস্ত চলমান বিষয় আশয় রয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং বাংলাদেশের বিদ্যুৎ খাতের সাথে বাংলাদেশের অর্থনীতির যে সম্পর্ক রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোকপাত করব। আপনাদের সাথে পুরোটা সময় থাকছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান। আজকে আলোচক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর মুশতাক খান, প্রফেসর, সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন, এবং আরও উপস্থিত রয়েছেন ডক্টর জাহিদ হুসাইন, ফর্মার লিড ইকোনমিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক। স্যার, আমরা দেখছি যে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ খাতে যে অবস্থা এবং বিগত বছরগুলোতে আসলে যেভাবে বলা হচ্ছিল, তো সফলতার গল্প হিসাবে আসলে বারবার দুটো পয়েন্ট সামনে আসছিল। একটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল ইলেকট্রিসিটি অ্যাক্সেস, সবার ঘরে ঘরে বিদ্যুৎ। আরেকটা হচ্ছে যে আমাদের আসলে উৎপাদন সক্ষমতা হচ্ছে অনেক বেশি। তো উৎপাদন সক্ষমতাটাকেই বারবার তুলে ধরা হচ্ছিল সক্ষমতার পরিমাপক হিসাবে। এর বাইরে হচ্ছে যে যেটা দেখানো হচ্ছিল বারবার, যে আমাদের 2030 সালের মধ্যে আমরা 40,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জন করব এবং হচ্ছে 2041 সালের মধ্যে আমরা 60,000 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জন করব। তো এই বেঞ্চমার্কগুলো আমাদের সামনে ছিল, এবং ওই সময়ে আসলে দেখানো হয়েছিল যে আমাদের বিদ্যুৎ খাত কতটা সচ্ছল এবং আসলে কতটা রোবাস্ট। তো এই জায়গাতে যখন আমরা দেখলাম যে আসলে কোভিড-19 যখন থেকে শুরু হলো, তখন থেকে আসলে বিদ্যুৎ খাতের সমস্যাগুলো মিডিয়াতে আসা শুরু করলো, সবাই কথা বলা শুরু করলো যে আমাদের বিদ্যুৎ খাতে অনেকগুলো সমস্যা আছে। তো ওই কনটেক্সটকে সামনে রেখে আপনাদের কাছে জানতে চাই যে আসলে বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ খাতের পরিস্থিতির আসলে কি, আমরা এখন কোন অবস্থাতে দাঁড়িয়ে আছি। মোস্তাক স্যার কাছে প্রথমে শুনতে চাই। প্রথমেই বলা উচিত যে বাংলাদেশের অর্থনীতির ধস নেমে আসার দুটো কারণ আমার চোখে পড়ে। একটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার যে 35% নন পারফর্মিং লোন, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বিদ্যুৎ খাতে যেভাবে আমরা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চুক্তি দিয়েছি, আমরা বাৎসরিক এখন প্রায় $5 বিলিয়ন ভর্তুকি দিয়ে এই জিনিসটাকে চালাচ্ছি। এটা এমন একটা খারাপ জায়গায় পৌঁছেছে, এবং এটা যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, এইটা আরেকটা কারণ যে অর্থনীতিতে ধস নেমে আসতে পারে। এই দুটোই হচ্ছে আমাদের প্রধান যে ঝুঁকি এই অর্থনীতির সামনে, তার মধ্যে এই বিদ্যুৎ খাত হচ্ছে অন্যতম। এখন এখানে এই $5 বিলিয়ন কিভাবে হলো? আপনি বললেন যে আমাদেরকে আওয়ামী লীগ সরকার বলেছিল যে আমাদের বিশাল বিদ্যুতের সক্ষমতা বাড়ছে, বেড়েছে অবশ্যই, কিন্তু যেই দামে এই চুক্তিগুলো দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং বহনযোগ্য না। এবং এই যে চড়া দামে, আমাদের হিসাব অনুযায়ী 30 থেকে 40 ভাগ বেশি দামে দেওয়া হয়েছে,
এগুলোর দামটা কে দিচ্ছে শেষ পর্যন্ত? আমি আপনি দিচ্ছি ট্যাক্সের টাকায়, বা আমরা বিদ্যুতের দাম বাড়িয়ে। এখন এই $5 বিলিয়ন কিন্তু বহনযোগ্য না, আমাদের এই টাকা নাই। সো কী করতে হবে? IMF কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে আমরা এই ভর্তুকি দিতে পারবো না। আর IMF বলুক আর না বলুক, আমাদের সেই টাকাও নাই। তাহলে আমাদেরকে দামটা বাড়াতে হবে, যেই দামে আমরা বিদ্যুৎ বিক্রি করছি। আমাদের কমিটি হিসাব করেছে যে এখানে দামটা 86% বাড়াতে হবে। 86% আমরা যদি বিদ্যুতের দাম বাড়াই, আমাদের শিল্পায়ন একেবারে হুমড়ে পড়ে শেষ হয়ে যাবে। আমাদের আর কোনো এখানে শিল্প থাকবে না, কোনো ব্যবসা থাকবে না। মানুষের ভোগান্তি তো ছেড়েই দিলাম, আমাদের অর্থনৈতিক ব্যাপারটা শেষ হয়ে যাবে। সো আওয়ামী লীগ আমাদের একটা অভিশাপ রেখে গেছে। হ্যাঁ, এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে যেই দামে আমরা বিদ্যুৎগুলো কিনছি সেই দামগুলোকে কমাতে হবে, এবং কমাতে হলে সেখানে আমাদেরকে দুর্নীতি প্রমাণ করতে হবে। এই প্রশ্নগুলোতে আমরা পরে আসব, কিন্তু এখন মোদ্দা বিষয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা একটা আনসাস্টেনেবল, টেকসই না একটা ব্যবস্থা। শুধু যে টেকসই না, এটা আমাদেরকে মেরে ফেলছে। এই টাকাটা যদি আমরা দিতে থাকি, আমাদের অর্থনীতি শেষ হয়ে যাবে। আর যদি টাকা না দিতে পারি, আমাদেরকে এই ব্যবসায়ীরা আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে তারা ক্ষতিপূরণ চাইবে। এগুলো হচ্ছে সভরেন কন্ট্রাক্ট, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে চুক্তি। এটা আপনি চাইলেও আপনি টাকা দিবেন না এটা বলতে পারেন না। তাদের সঙ্গে কোনো নেগোসিয়েশনের জায়গা নাই, কারণ আপনারা চুক্তি করেছেন। এই এই যে একটা মানে ভয়াবহ একটা পরিস্থিতি, এটাই হচ্ছে বর্তমানে আমাদের অর্থনীতির সামনে অন্যতম সবচাইতে বড় ঝুঁকি। রাইট, রাইট। অত্যন্ত সুন্দরভাবে স্যার আমাদের সামনে সামারাইজ করলেন। এখন আসলে মানে আমাদের যেটা জানার ইচ্ছা যে আসলে এই পর্যায়ে আসলে আমরা কিভাবে এসে উপস্থিত হলাম, মানে দীর্ঘদিন ধরেই তো ঘটনাটা ঘটতেছিল, এমন তো না যে আসলে একদিনের ব্যবধানে বা কয়েক বছরের ব্যবধানে আমরা এই পর্যায়ে এসেছি। তো আমরা দেখতে পাই যে আসলে 2010 সাল থেকেই ধীরে ধীরে অনেকগুলো ইভেন্ট ঘটেছিল যার ফলে আজকে আমাদের এই অবস্থা। তো আমি প্রথমে শুরু করতে চাই ডক্টর জাহিদ হোসেন স্যারের মাধ্যমে যে আসলে যে একটা ইন্ডেমনিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্টের কথা আমরা শুনতে পেয়েছিলাম 2010 সাল থেকে, যেটা আসলে বেসিক্যালি কুইজ অ্যাক্ট বলা হয়। তো এই অ্যাক্ট আসলে কিভাবে হলো এবং এইটার ইমপ্লিকেশনগুলো পরবর্তীতে কিভাবে আমরা দেখতে পেলাম এবং সেটা আসলে আমাদের এনার্জি মার্কেটে কিভাবে প্রভাব ফেললো আর কি স্যার, যদি আপনি একটু ব্যাখ্যা করেন আমাদের সামনে। এই অ্যাক্টের ইতিহাসটা যদি আপনি দেখেন, যে মানে সূত্রপাতটা কিভাবে হলো, সেখানে আপনাদের বয়স তখন অনেক কম ছিল। 2006 সালের কথা যদি খেয়াল থাকে, যে সেই সময় একটা বড় বিদ্যুৎ ক্রাইসিস সারা দেশ জুড়ে গিয়েছিল। ইভেন ঢাকায়ও তখন দিনে 8 থেকে 10 ঘন্টার মতো লোডশেডিং হতো 2006 সালে। এবং তৎকালীন সরকারের, বিএনপি সরকারের যে জনপ্রিয়তার যে একটা ধস নেমেছিল, সেটার কিন্তু একটা বড় কারণ ছিল এই বিদ্যুৎ নিয়ে। তাদের 5 বছরের সেই আমলে 80 মেগাওয়াটের একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল, ওটাও যেদিন খোলা হয়েছিল তার পরের দিন থেকে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে। তো ওইখান থেকে ক্রাইসিসটা শুরু। তারপর যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন এই বিদ্যুৎ ইমার্জেন্সি সলিউশনের জন্য একটা এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট করা হলো। তো সেখানে উদ্দেশ্যটা কিন্তু সৎ ছিল যে আমরা যদি দ্রুত সরবরাহটা বাড়াতে চাই, ক্ষমতা বাড়াতে চাই, তাহলে এই পাবলিক প্রকিউরমেন্টের যে প্রসেসটা আছে ওর অধীনে গেলে অনেক সময় লেগে যাবে। এই টেন্ডারিং করে, কারণ এগুলো তো বড় বড় প্ল্যান্ট, এগুলো সব ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে করতে হবে। সেই জন্য এমার্জেন্সি পাওয়ারে 2 বছর মেয়াদ দিয়ে একটা ক্ষমতা সরকারকে দেয়া হলো যে আনসলিসিটেড G2G বেসিসে প্রকিউরমেন্ট করা যাবে। সেখান থেকে তারপর যখন নতুন সরকার, শেখ হাসিনার সরকার এলো, তারা তো ইমিডিয়েটলি ওটাকে আবার ওটার মেয়াদ বাড়ায় দিল। তখনও কিন্তু 2009-10 সালেও যদিও ব্যবস্থাপনার উন্নতি হয়েছিল, সরবরাহ বেড়েছিল, এই যে কুইক রেন্টাল পাওয়ার কনসেপ্টটা তখন এসেছিল। 50 মেগাওয়াট, 60 মেগাওয়াটের প্ল্যান্ট, ভাসমান প্ল্যান্ট খুব দ্রুত 1-2 মাসের মধ্যে আপনার চালু করা যায়, কনসেপ্ট থেকে একদম ইমপ্লিমেন্টেশন পর্যন্ত। তো ওইটা তারা আরও এক্সটেন্ড করলো। তখন যেহেতু শর্টেজটা ছিল, তখনও এটা বোধগম্য ছিল যে হ্যাঁ, এরকম দ্রুত
নাম বদলানো হলো, এটাকে বলা হলো স্পিডি পাওয়ার প্রকিউরমেন্ট অ্যাক্ট তখন। কিন্তু ওইখান থেকে যেই স্বাদটা পাওয়া গেল যে এইটা একটা অল্টারনেটিভ আইন আমাকে ক্ষমতা দিচ্ছে যেখানে আমার ডিসক্রিশনটা অ্যাপ্লাই করে কম্পিটিটিভ প্রসেসকে বাইপাস করে আমি বাইল্যাটারালি স্পন্সরদের সাথে নেগোশিয়েট করে বড় বড় ডিল করতে পারছি, এবং এই ধরনের ডিলকে চ্যালেঞ্জ করা আইনে মাধ্যমে আদালতে গিয়ে এইটা থেকে আমাকে সম্পূর্ণভাবে দায়মুক্ত করা হয়েছে আইনে। কাজে ওই ইনডেমনিটিটা রাখার জন্য এবং ডিসক্রিশনটা যাতে ব্যুরোক্র্যাটসদের হাতে থাকে এবং পলিটিক্যাল যারা মাস্টার্স আছেন তাদের হাতে থাকে, সেটার জন্য প্রেডিক্টেবলি যে এটা বারবার নবায়ন হতে থাকলো, এবং যেটা 2 বছরের জন্য এসেছিল সেইটা তো হাসিনা সরকার যাওয়া পর্যন্তই ছিল, মানে 14 বছর ধরে একটা সাময়িক আইন, বিশেষ ক্ষমতা প্রদান করার আইন দেয়া হলো। তো সেইটার প্রচুর অপব্যবহার হয়েছে, মানে যেখানে আপনার 2012-13 পরে বাংলাদেশে সাপ্লাই সাইড থেকে বিদ্যুতের তেমন বড় কোনো সংকট আর ছিল না, মানে তখন মোটামুটি একটা ম্যানেজ করা যায় সেরকম একটা সিচুয়েশন চলে এসেছিল। কিন্তু তারপরেও যে সমস্ত মাস্টার প্ল্যানগুলি আমরা দেখেছি সেখানে দেখা গেল যে খুব উচ্চ অভিলাষী প্রবৃদ্ধি ধরে জিডিপি গ্রোথ আমার 8% হবে, প্রথমে 7, পরে 8, আস্তে আস্তে এটা বেড়ে গিয়ে 9-তে উঠলো, মানে এই মাস্টার প্ল্যানগুলোতে। আবার আমরা বড় বড় স্বপ্নও দেখালাম যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন, প্রথমে তো হলো আপনার 2015-তে ওয়ার্ল্ড ব্যাংকের যে লো ইনকাম কান্ট্রি ক্লাসিফিকেশন থেকে বেরিয়ে লো মিডল ইনকাম কান্ট্রিতে চলে গেল বাংলাদেশ। তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রথম রেকমেন্ডেশন আমরা পেলাম 2018-তে। তো এই যে কিছু তকমা ট্যাক্স যে আমরা পেলাম, যে আমরা উন্নয়নের যে বয়ানটা তখন তৈরি হয়েছিল, এইটার ভিত্তিতে এই পাওয়ার সেক্টরে মাস্টার প্ল্যানগুলি তৈরি করে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, মানে হোল পয়েন্ট ওয়াজ যে এখানে কেন্দ্র করতে হবে যাতে ডিলটা হয়ে যায়। এবং আমরা আমাদের কমিটির যে রিপোর্ট আছে সেখানে হিসাব দিয়েছি যে এক্সেস ক্যাপাসিটি বাংলাদেশে, মানে যেটা কিছু হয় আপনার ধরেন রাখতে হয়, যেহেতু সারা বছর ধরে আবহাওয়ার পরিবর্তনের কারণে টেম্পারেচার পরিবর্তন কারণে চাহিদা ওঠানামা করে, কাছে একটা রিজার্ভ মার্জিন আপনাকে রাখতে হয়। ওই রিজার্ভ মার্জিনের নর্মসগুলো আবার ভ্যারি করে, কারণ এটা কন্ডিশনের উপরে নির্ভর করে। কিন্তু আমরা একদম হাইয়েস্ট যেটা আইপিএমপিতে ধরা আছে 31% রিজার্ভ মার্জিন ধরে যে হিসাবটা করেছি, তাতেও দেখি যে শুধু চাহিদার ম্যানেজ করার জন্য আপনার যে এক্সেস ক্যাপাসিটি দরকার, এই 31% ধরার পরেও মিনিমাম আমাদের তার চেয়ে অন্তত 3000 থেকে 4000 মেগাওয়াট বেশি আছে, অতিরিক্ত ক্যাপাসিটি বানানো হয়েছে। আরেকটা এক্সেস ক্যাপাসিটির সূত্র হলো যে আপনার কেন্দ্র আছে কিন্তু হয় গ্রিডে, যেই গ্রিডের মাধ্যমে দিবেন সেটা অ্যাবজর্ব করার ক্যাপাসিটি নাই, অথবা যেখানে আছে সেখানে পায়রার ক্ষেত্রে যেমন ওখানে কয়লা পৌঁছানো যায় না, কারণ জাহাজ পায়রা বন্দরে ফিরতে পারে না, কিন্তু কেন্দ্রটা ঠিকই হয়েছে। ওইসব কারণে আবার আরেকটা এক্সেস ক্যাপাসিটিতে যারা আছে, কিন্তু আপনি চাইলেও ডিম্যান্ড থাকলেও ব্যবহার করতে পারবেন না, হয় ইনফ্রাস্ট্রাকচারের অভাব অথবা ফুয়েলের অভাব। তো এইসব মিলে আমাদের এক্সেস ক্যাপাসিটি মিনিমাম আমরা যেটা হিসাব করেছি যে 7500 মেগাওয়াট থেকে 9500 মেগাওয়াটের মধ্যে একটা, মানে আন্ডার ডিফারেন্ট অ্যাসাম্পশনস এই এক্সেস ক্যাপাসিটিটা তৈরি হয়েছে। তো এখন এটার পেছনে প্রশ্ন হলো যে এইটা কি মানে এত এক্সপেন্সিভ, এত ক্যাপিটাল ইন্টেন্সিভ প্ল্যান্ট আমরা করলাম যেটা হয় ডিম্যান্ড নাই অথবা ব্যবহার মতো ফুয়েল বা ইনফ্রাস্ট্রাকচার নাই, তাহলে এটা কেন করলাম? মানে এখানে তো মানে সেই মধুসূদন এটারে যে আমরা জেনে শুনে বিষ করেছি পান, কিন্তু এটা তো যারা করেছেন তারা তো পান করেন নাই, তারা তো মধু খেয়েছেন।
বিষটা তো খাচ্ছে সারা দেশ, মানে যেটা মুশতাক ভাই বললেন যে এখানে এর ফলে আপনার আমাদের যেটা ম্যান্ডেট ছিল যে এই চুক্তিগুলো জাতীয় স্বার্থে হয়েছে কিনা। তো জাতীয় স্বার্থে বলতে যদি আপনি বোঝান যে বিদ্যুতের গ্রাহকরা এই জাতির লোক, তাদের স্বার্থে হয়েছে কিনা, তো তাদেরও যদিও ভর্তুকি আছে তারপরেও কিন্তু বিদ্যুতের বেশ বেড়েছে, এবং শেষের দিকে এসে হাসিনা সরকারের শেষের দিকে এসে কিন্তু কয়েক দফায়, এক বছরে প্রায় কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। কাজে একটা বোঝাতেও গেছে আপনার গ্রাহকদের উপরে। গ্রাহক মানে আপনি, আমি, যারা কনজিউমার বাসা বাড়ি আছে, কারখানা আছে, কৃষকরা আছেন। আরেকটা হলো যে আমাদের এই বিদ্যুৎ খাতকে যারা ম্যানেজ করবেন, যেই প্রতিষ্ঠানগুলো, এগুলো তো জাতীয় প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের আপনার 15 বছর আগে তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল, 5,500 কোটি টাকার মতো তাদের লস হতো। সেই লস এখন দাঁড়িয়েছে 50,000 কোটি টাকার উপরে। তো এইটাও তো জাতীয় স্বার্থকে আঘাত করা, কারণ আমার তো জাতীয় প্রতিষ্ঠান, এবং সেই লসের বোঝাটা যাচ্ছে কার ঘাড়ে? পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে তো আর মানি প্ল্যান্ট নাই, তারা তো সরকার থেকেই ভর্তুকি নেয়। কাজে এটা যাচ্ছে আমাদের ন্যাশনাল বাজেটের উপরে। তো ওই ন্যাশনাল বাজেটে টাকাটা কোত্থেকে আসছে? সেই টাকাটা হয় আমি ট্যাক্স দিয়ে আদায় করছি, অথবা আমি ধার করে নিচ্ছি ডোমেস্টিক এবং ফরেন, তার মানে ভবিষ্যৎ প্রজন্মের উপরে ট্যাক্স দিচ্ছি। কাজেই এইগুলো কি না জেনে হলো? মানে এই ধরনের একটা বোঝা যে তৈরি হবে, এত ওভার ইনভেস্টমেন্ট করা এবং একটা সোনালি চিত্র তুলে ধরে সেটাকে হালাল করা। আমাদের কমিটির আমরা যে সমস্ত নথিগুলো দেখেছি এবং আমাদের যে সমস্ত তথ্য উপাত্তের বিশ্লেষণে আমাদের কনক্লুশন হলো যে এখানে অজ্ঞতা দিয়ে আপনি এটাকে এক্সপ্লেন করতে পারবেন না। এটা যে জানতো না, ইনফরমেশন ছিল না যে ওই হ্যাঁ গ্রিডটা নাই বা তেল পাওয়া যাবে না, এই তথ্যগুলি ছিল না। এই জন্যে হাউ ডু উই নো যে এটা এক্সপ্লেন করে না? কারণ যেই সমস্ত প্রশ্নগুলো যখন একটা প্রস্তাব দেয়া হয় নতুন প্ল্যান করার জন্য, কারিগরি দিক থেকে যেই সমস্ত প্রশ্নগুলো তোলা প্রয়োজন, যে সময়ে যার কাছ থেকে যে প্রশ্নটা আপনি আশা করবেন, সেই প্রশ্নগুলো কিন্তু ঠিকই উঠেছিল এই বড় বড় প্ল্যানগুলোর ক্ষেত্রে। কাজে জানি না, অজ্ঞতা ক্লিয়ার যে প্রশ্নগুলি তো উঠেছিল। আর অদক্ষতা মানে আমরা জানতাম কিন্তু আমরা নেগোশিয়েট করতে পারি নাই, ওই স্কিলটা আমাদের ছিল না। আমরা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের বা বিদ্যুৎ মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করেছি, আমার মনে হয় না এদের সাথে যদি আপনি বসেন এবং বিদ্যুৎ খাতের কারিগরি দিক নিয়ে আলাপ করেন, ইনক্লুডিং ফাইন্যান্সিং সাইড, এরা বোঝে না, এই কনক্লুশন আপনি করতে পারবেন না। এখানে অনেক দক্ষ লোক আছে এবং তাদের মধ্যে অনেক ক্ষোভও আছে যে আমরা ওই সময়ে প্রশ্ন তুলেছি কিন্তু পাত্তা পাইনি। তো এর পেছনে যে অনেক কিছু মানে লেনদেন নির্ভর অনেক কিছু ঘটেছে, এই নিয়ে মানে আপনি ডাইরেক্ট এভিডেন্স দিয়ে সেটা হয়তো প্রমাণ করা কঠিন হবে, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল একটা দুটা না, সব মিলিয়ে যদি আপনি একটা গল্প তৈরি করেন তাহলে ইনফারেন্সটা কিন্তু তাই হয় যে এইখানে 2 নম্বরই কাজ হয়েছে। জি স্যার, তাহলে আমরা এই পয়েন্টে স্যার আসবো। তো তার আগে আমরা স্যার একটা বিষয় একটু আমরা বোঝার চেষ্টা করি যে স্যার যেটা হচ্ছে যে আসলে এই যে বাংলাদেশে আমরা যেটা দেখি যে 1995 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত 20-এরও অধিক এরকম মাস্টার প্ল্যান, অ্যাকশন প্ল্যান বিভিন্ন ক্ষেত্রে হয়েছে, গ্যাসের ক্ষেত্রে হয়েছে, পাওয়ারের ক্ষেত্রে হয়েছে, সর্বশেষ যেটা হলো আইপিএমপি হয়েছে। তো আইপিএমপির মতে আমরা যেটা দেখি যে 2041 সালে আমাদের টার্গেট ছিল 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ সক্ষমতার টার্গেট ছিল। তো প্রথমে যেটা আমাদের জানার বিষয়, যেটা স্যারের মুশতাক স্যারের কাছে যেটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে তারা যে এই স্পেকুলেশনগুলো করেছে বা ডিমান্ড ফোরকাস্টিংগুলো করেছে, সেটা কিসের ভিত্তিতে তারা করেছিল? সেটা কি আদৌ কোনো রিয়েলিস্টিক ভিত্তি ছিল, নাকি হচ্ছে যে তারা লামসাম
ক্যালকুলেশনের ভিত্তিতে তারা এগুলো করেছিল। দেন যে জায়গাটাতে স্যার আসতে চাইবো সেটা হচ্ছে এই যে আমাদের ডিমান্ড ফোরকাস্টিং, সেটার ভিত্তিতেই তো বেসিক্যালি পরবর্তী ডিসিশনগুলো এন্টেলড হয়েছে। তো সেখানে যখন হচ্ছে ইন্ডেমনিটি অ্যাক্ট করা হলো এবং সেখানে যখন আমরা দেখি যে কম্পিটিটিভ বিডিংয়ের পুরো প্রক্রিয়াটা চলে গেল এবং পুরো জিনিসটা আসলে বিহাইন্ড দ্য কার্টেন ঘটছে, শুধুমাত্র যারা স্টেক হোল্ডার আছে তারাই জানে যে কে পাবে কে পাবে না, তাদের বাইরে আর কোনো ইনফরমেশন আসছে না। এবং যখন আসলে ইন্ডেমনিটি দেওয়া হলো যে তাদেরকে কোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না, তখন আসলে যে রেগুলেটরি ওভারসাইটের কথাটা আমরা বলি, বা বাংলাদেশের যে বিইআরসি আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সেটার ক্ষমতা কি সিগনিফিকেন্টলি খর্ব হয়ে যায় না? সো এই ডাইনামিক্সগুলো একটু মুশতাক স্যারের কাছে শুনতে চাই। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা বোঝা যে একটা সরকার যখন একটা পরিকল্পনা করে এবং মাস্টার প্ল্যানই বলেন বা প্রজেকশন করে, তার উপরে তার ইনসেনটিভটা কি এটাকে কার্যকর করার, তার ইনসেনটিভটা কি এটাকে সঠিকভাবে করার, এই জিনিসটা আমরা কোনোদিনও পরিষ্কারভাবে প্রশ্ন করি না এবং জানতেও চাই না। একটা সরকার তো একটা গ্রুপ অফ মানুষ, তাই না? তাদের হাতে এখন এই বিদ্যুৎ খাতটা হচ্ছে একটা খাত যেখানে আপনি বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করছেন। বিশাল মানে সত্যিকারের বিশাল। আপনি এক একটা চুক্তি দিচ্ছেন, ধরেন ফর এক্সাম্পল আমি যদি কথার কথা বলি আদানির চুক্তি, এই চুক্তিটা হচ্ছে আপনার আদানিকে মোটা দাগে আপনি বছরে $1 বিলিয়ন তাকে পেমেন্ট করবেন। চিন্তা করেন কত টাকা। এখন এই $1 বিলিয়ন যদি আপনার 30 থেকে 40% যদি আপনি বেশি করে বলতে পারেন, তাহলে আপনি তো এক ধাক্কায় আপনি একটা প্রজেক্টে কত $300-400 মিলিয়ন প্রতি বছর 25 বছর ধরে আপনি পাবেন। তাহলে এই $300-400 মিলিয়ন প্রতি বছর 25 বছর, হ্যাঁ, আপনি কত টাকা লেনদেন কাজের সঙ্গে করতে পারবেন? বিশাল অঙ্কের টাকা। তো এটা তো একটা এক্সাম্পল, মানে আপনার তো 5, 6, 10টা এরকম বড় বড় কেন্দ্র হচ্ছে, আরও অনেক ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে আপনি কি দেখছেন? আপনি দেখছেন যে আমাদের মতন দেশে বিদ্যুৎ খাতটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ন্ত্রিত হয়। এটা কেন? কেন বিদ্যুতের যে মন্ত্রী সে কেন প্রধানমন্ত্রী হয়? কারণ এখানে প্রচুর টাকার লেনদেন এবং খেলা চলে। আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করেন যে এই আমাদের সিস্টেমে প্রধানমন্ত্রীর উপরে বাধা চাপ যথেষ্ট কি আছে? সেই লোক যদি আপনার মনে করে যে আমি হচ্ছি সর্বে সর্বা, আমি আমার বন্ধুবান্ধবদের যদি 10, 20, 25% বেশি কিছু চুক্তি দেই, সেখান থেকে আমি যদি কিছু পাই এবং আমার লোকদের খাওয়াইতে পারি, আমার দলকে খাওয়াইতে পারি, তাহলে আমাকে কে থামাবে? তাহলে তো আপনি ফিনিশড, তাই না? তখন আপনার প্ল্যান আর কার্যকর করার কোনোই প্রশ্নই ওঠে না। তখন এগুলো শুধু একটা ফর্ম্যালিটি। আমি একটা পরিকল্পনা করছি, সেটাকে আবার কাগজে রাখতে হবে, করলাম, কিন্তু এটা কি বাস্তবের সঙ্গে কোনো মিল আছে? থাকার তো কোনো কারণ নাই। এই না থাকার কারণে আপনি যখন একটা গোষ্ঠী, একটা রাজনৈতিক নেতৃত্ব বা প্রধানমন্ত্রী এবং তার আশেপাশের যারা হচ্ছে তার পার্সোনাল লোকজন, মন্ত্রী বা ব্যুরোক্র্যাট, আর তার কিছু বাছাই করা ব্যবসায়ী, হ্যাঁ, তারা যদি এখন এটাকে নিয়ন্ত্রণ করে, আমরা আমাদের রিপোর্টে বলেছি যে এই যে স্পিডি পাওয়ার অ্যাক্ট বা কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টটা তাদেরকে সুবিধা করে দিয়েছে, কিন্তু এটা না থাকলেও এটা হতো। মানে এই 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 আইনটা যে বাতিল করে দিয়েছে এখন যে এটা হবে না, এটা কোনো মনে করার কোনো কারণ নাই। কারণ ক্ষমতা যদি আপনার একটা কেন্দ্রভূত থাকে এবং ক্ষমতার উপরে যদি আপনার কোনো নিয়ন্ত্রণ না থাকে, আইনটা শুধু সহায়ক, আইন ছাড়াও তারা করতে পারে, কারণ আপনি তাকে ঠেকাতে পারবেন না। সে কি করলো আপনি জানবেনও না, যখন জানবেন তখন ইটস টু লেট। এটা হচ্ছে প্রধান কারণ। প্রধান কারণ এই এই ব্যর্থতার, যেটা জাহিদ ভাইও বলছিলেন, এটা অজ্ঞতা না, এটা মানে আপনার সক্ষমতা না, এটা সচেতনভাবে এটা তারা করতে চেয়েছে বলেই হয়েছে এবং করার জন্য তারা কিছু ব্যবস্থা নিয়েছে। সো আপনি যদি পুরো জিনিসটা দেখেন যে এই যে মাস্টার প্ল্যানগুলো করা হচ্ছে, প্রথমত মাস্টার প্ল্যানে ইচ্ছা মতন করে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে, যেটার কোনো আপডেটিং হয় না, যা দেখতে পাচ্ছে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে না, বরং
পুরো সিস্টেমটা এরকম ছিল, তাই না? আমরা জানি যে প্রবৃদ্ধির হার প্রধানমন্ত্রী বলে দিত এত হয়েছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সেটা বানায় সেভাবে কাগজপত্র মিলায় দিয়ে দিত। একইভাবে বিদ্যুৎ খাতেও সেটা হতো যে এটা হচ্ছে প্রবৃদ্ধির হার, ওরা বানায়, তারা করে, কোনো ফিডব্যাক নাই, বাস্তবতার থেকে কোনো ফিডব্যাক আসছে না। কারণ বাস্তব জগতে যারা বাস করে, যারা বলছে এটা হচ্ছে না, তাদের কোনো ক্ষমতা নাই, এই ফিডব্যাকটা দেওয়ার বা এটাকে চ্যালেঞ্জ করার। এটা একটা। তারপরে দেখেন ওদের নিজের মাস্টার প্ল্যানও তারা মানে নাই। এখন মাস্টার প্ল্যানে যেটা হয়, যে মাস্টার প্ল্যানে হচ্ছে আপনার শুধু প্রবৃদ্ধি না, মাস্টার প্ল্যানে অনেক কিছু থাকে। আপনি জ্বালানি কোত্থেকে আসছে এবং সেই জ্বালানির সঙ্গে সঙ্গতি রেখে আপনার বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। অর্থাৎ আপনি যদি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেন, আপনার গ্যাসের সরবরাহ থাকতে হবে, সেভাবে বাড়তে হবে। আপনি যদি কয়লা করেন, কয়লা করতে হবে। এখন আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে সেখানে আমরা একাধিক গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করছি। যেখানে আমাদের কয়লা আনার কোনো সুযোগ নাই, সেখানে আমরা কয়লার বিদ্যুৎ কেন্দ্র করছি। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে এখানে আসলে কোনো মাস্টার প্ল্যান বা আপনার বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যই ছিল না। উদ্দেশ্য ছিল যেই ব্যবসায়ী, তার যে প্রজেক্টটা ছিল, তাড়াতাড়ি এটাকে বাস্তবায়ন করে, যদি এখানে বিদ্যুতের কোনো প্রয়োজনও না থাকে, যদি এখানে কোনো জ্বালানি নাও থাকে, সে তো ক্যাপাসিটি চার্জ তার উঠাচ্ছে, তার তো বিনিয়োগ প্রফিট সহ উঠাচ্ছে। আসলে বিনিয়োগটাই হচ্ছে যেটা হচ্ছে আপনার পুঁজির এগেনস্টেই ক্যাপাসিটি চার্জ হয়। যে আপনি 10 টাকা বিনিয়োগ করলেন, আপনি যদি সরকার বিদ্যুৎ কিনে বা না কিনে, আপনার পুঁজিটা সরকারকে ফেরত দিতে হবে, কারণ সে হচ্ছে সোল বায়ার, মানে আপনি আর কোথাও বিক্রি করতে পারছেন না। তো ইন ইট সেলফ ক্যাপাসিটি চার্জটা কিন্তু একটা খারাপ আইডিয়া না, যদি আপনি মাস্টার প্ল্যান অনুযায়ী করেন যে আমার এটা প্রয়োজন ছিল, আমি এখন যদি কালকে আমার এই বিদ্যুৎ না প্রয়োজন হয়, তো আপনি বিনিয়োগকারী, আপনি কি বসে থাকবেন? আপনাকে আমি ওই দিনের খরচটা দিয়ে দেব। কিন্তু যদি আপনার উদ্দেশ্যটা খারাপ হয়, যে আপনি এখন ওই মানে ব্যবসায়ী ভিত্তিতে করছেন না, আপনি দেশ এবং ট্যাক্স পেয়ারের কাছ থেকে টাকা চুরি করার জন্য করছেন, তাহলে আপনি এমন সব বিদ্যুৎ কেন্দ্র করবেন যেখানে কোনো বিদ্যুৎ সরবরাহ হবে না, এবং আপনি ক্যাপাসিটি চার্জ দিয়ে আপনি বিশাল মুনাফা করবেন। এই কারণে আমাদের যেটা এই তথ্য যেটা বেরোয়েছে, যে এই সময়তে 2010-এর পর থেকে বিদ্যুতের সরবরাহ বেড়েছে 4 গুণ, খরচ বেড়েছে 11 গুণ, আর ক্যাপাসিটি চার্জ বেড়েছে 20 গুণ। মানে অবিশ্বাস্য। তো এটা তো কোনো মাস্টার প্ল্যানের গণ্ডগোলের কারণে হয় নাই, এটা হয়েছে রাজনৈতিক নিয়ন্ত্রণের অভাবের কারণে। মানুষ তার নেতৃত্বকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, চ্যালেঞ্জ করতে পারে নাই। এটা হচ্ছে আমার ভাষায় যে পলিটিক্যাল সেটেলমেন্টের সমস্যা, যে রাজনৈতিক ক্ষমতার যে ভারসাম্যহীনতা, যে যারা সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। এটা যতদিন থাকবে, আপনি যতই সুন্দর মাস্টার প্ল্যান করেন এবং আপনার অ্যাকিউরেট আপনি প্রবৃদ্ধির হার প্রিডিক্ট করলেন, সবই করলেন, বাস্তবে কিছুই হবে না। ওরাই টাকা চুরি করে এইসব লুটপাট করবে। অর্থাৎ এটা ঠিক করার একমাত্র উপায় হচ্ছে অনেক রকমের তদারকি, চাপ এবং চেক অ্যান্ড ব্যালেন্স। এটা যতদিন থাকবে না থাকবে, আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। এটা শুধু টেকনিক্যালিভাবে দেখলে হবে না, এটাকে একটা রাজনৈতিক অর্থনীতি বা পলিটিক্যাল ইকোনমি সমস্যা হিসেবে দেখতে হবে। এখানে এত টাকার ব্যাপার, এটা যদি আপনি কিছু লোকের হাতে ছেড়ে দেন, সে কোনো লোকই ফেরেশতা না। যখন একটা লোকের সহজ উপায় বছরে $100 মিলিয়ন পকেটে নেওয়ার সুযোগ আছে একটা প্রকল্প থেকে, একজন লোকের, হ্যাঁ, তো সে কেমনে সে না বলবে এটাকে? আপনাকে তার উপরে চাপ রাখতেই হবে, এবং সেই চাপটা সৃষ্টি করতে আমাদের পুরা রাজনৈতিক সিস্টেমটাই ব্যর্থ। আমরা এখনও সেটা ঠিক করতে পেরেছি কিনা পরবর্তীতে দেখব গিয়ে। স্যার, রাজনৈতিক সিস্টেম যে ব্যর্থ আমরা বলছি, তো আমরা তো আসলে লোকমুখে এভাবে শুনেছিলাম বিগত সময়গুলোতে, আসলে রাজনৈতিক সিস্টেমটাই এই পুরো ক্যাপাসিটি পেমেন্ট এবং রেন্ট জেনারেশনের সাথে জড়িত। তো এটা কি একটু বলবেন যে আসলে কিভাবে এইটা ঘটে, যখন হচ্ছে যে আমরা এরকম শুনেছিলাম যে আসলে ক্যাপাসিটি যেটা রাখা হয় সেটা স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিকই রাখা হয়, কিন্তু যেই স্কেলে ক্যাপাসিটিকে করা হয়েছে এবং যেভাবে তাদেরকে একদম গ্যারান্টি করে দেওয়া হয়েছে যে তারা ক্যাপাসিটি পেমেন্ট পেতেই থাকবে,
এবং আমরা যখন হচ্ছে দেখি যে আসলে এই আইপিপিগুলো অনুমোদনের সাথে এবং সেখানের কোনো ধরনের পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে কি না, যে যারা প্ল্যান্টের মালিক ছিল তাদের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা, এই জিনিসগুলোর ডাইনামিক্সটা আসলে কীরকম, এই যে এখানে রেন্ট জেনারেশন সিস্টেমটা এবং পলিটিক্যাল লেভেল থেকে ব্যুরোক্রেসি প্রত্যেকটা লেভেলে আসলে কীভাবে এই রেন্টগুলো ডিস্ট্রিবিউটেড হয়, এটা যদি স্যার একটু বলতেন। রেন্ট জিনিসটা খুব ইন্টারেস্টিং। রেন্ট মানে হচ্ছে আপনি অতিরিক্ত মুনাফা করছেন। আপনি যখন একটা বিনিয়োগ করবেন আপনার একটা মুনাফা থাকতে হবে। রেন্টটা হচ্ছে যখন আপনি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বা দুর্নীতি ব্যবহার করে বা কোনো ব্যবস্থা করে আপনার 10 টাকার মুনাফার জায়গায় আপনি 50 টাকা মুনাফা করছেন। ওই 40 টাকা যেটা বাড়তি মুনাফা ওটা হচ্ছে রেন্ট। এখন আপনি এটা সর্বক্ষেত্রেই আপনি দেখছেন, শুধু ক্যাপাসিটি চার্জ না। ক্যাপাসিটি চার্জটা ইন ইটসেলফ আমি যেটা বললাম এটা একটা যুক্তিসঙ্গত জিনিস হতে পারে, কিন্তু আপনি টেকনিক্যালি যেভাবে এটাকে করছেন, কোন শর্তে কে পাবে কত পাবে, গণ্ডগোলটা ওই ডিটেলসে। এখন ওই ডিটেলসটা তো আপনি যেহেতু খুব গোপনে করছেন, প্রতিযোগিতা ছাড়া করছেন, আপনার বিভিন্ন প্রতিযোগী এসে বলছেন আমি কম দামে করব, কম ক্যাপাসিটি চার্জে করব, কম আরও ভালো শর্তে করব, এটা তো আপনি দেখছেন না। আপনাকে একজন বলছে আমি এতটা বিনিয়োগ করব, আমি এই ক্যাপাসিটি চার্জ চাই, আপনি বলছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, আপনাকে দিয়ে দিলাম। তো এটা তো ক্যাপাসিটি চার্জের দোষ না, এটা দোষটা হচ্ছে আপনি কিভাবে এটাকে নির্ধারণ করলেন, কার সঙ্গে নির্ধারণ করলেন, কত পরিমাণ টাকা দিবেন এবং কোন শর্তে দিবেন, সমস্যাটা সেখানে। তো আমরা অনেক সময় ভুল করে বলি যে ক্যাপাসিটি চার্জটাই বাতিল করে দেওয়া উচিত। এটা এত সহজ বিষয় না। ক্যাপাসিটি চার্জ আপনি কোনো কোনো ক্ষেত্রে বাতিল করতে পারেন, কিন্তু অনেক বড় বিনিয়োগে ক্যাপাসিটি চার্জ থাকলে আপনি আরও কম দামে পাবেন, কারণ আপনি বিনিয়োগকারীর রিস্কটা কমাচ্ছেন। কিন্তু আপনাকে ওই যে নেগোসিয়েশন, যে ক্যাপাসিটি চার্জ কত, জ্বালানির দাম কত, আপনি কিনলে কোন শর্তে আপনাকে কিনতে হবে, কতটা কিনতে হবে বছরে, কতটা না কিনলে আপনাকে দিতে হবে, এই যে ডিটেলগুলো, এখানেই হচ্ছে মারাত্মক আপনার আপনার গণ্ডগোল ঘটে। কারণ এটা গোপনে হচ্ছে, কেউ দেখছে না, আপনারা বসে বসে এক রুমে টাকার লেনদেন করে ফেলছেন। ঠিক একইভাবে আপনাকে অবশ্যই জ্বালানির একটা দাম দিতে হবে, কিন্তু আমরা জ্বালানির দামও অনেক বেশি দেই। সে তার হিসাব মতন বলে দেয় যে এইভাবে আমি করব। অনেক সময় দেখবেন যে বিনিয়োগকারী, যার বিদ্যুৎ কেন্দ্র, সেই জ্বালানি আমদানি করতেছে, সেই বলতেছে এটার এই দাম। তো তার তো স্বার্থ হচ্ছে সব কিছু বাড়ায় বলার, তাই না? আপনার যদি কোনো প্রতিযোগিতা না থাকে, যদি এখানে কোনো আপনার চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তাহলে সমস্যাটা তো এই না যে আমি জ্বালানির দাম ছাড়াই আমি বিদ্যুৎ করব, সেটা তো না। জ্বালানির দাম আপনাকে দিতে হবে, কিন্তু জ্বালানির দামটা কে নির্ধারণ করছে, ক্যাপাসিটি চার্জটা কে নির্ধারণ করছে, এখানে প্রতিযোগিতা আছে কি না। আপনার যদি রাজনৈতিক, যখন আপনি এই চুক্তিগুলো করছেন তখন যদি রাজনৈতিক প্রতিযোগিতা না থাকে, কেউ না দেখে, কেউ বুঝলো না কি হলো, সমস্যাটা সেখানে। অর্থাৎ এটার হচ্ছে আপনাকে দুর্নীতি দমনের একটা মেন জায়গা হচ্ছে আপনাকে অ্যাড্রেস করতে হবে। যদি আপনি এই পুরা সিস্টেমের মধ্যে দুর্নীতিটাকে কন্ট্রোল না করতে পারেন, আপনার শুধু টেকনিক্যালি যে আপনি কিভাবে ক্যাপাসিটি চার্জ করবেন, কিভাবে করবেন, বেঞ্চমার্ক করবেন, সব কিছু ফিক্স করা যায়। এটা একটা ডাইনামিক জিনিস, প্রত্যেক দিন কিন্তু আপনার নতুন প্রযুক্তি আসছে, নতুন এই আসছে সেই আসছে। আপনি যদি এটাকে ডাইনামিকভাবে কম্পিটিশনের মধ্যে না আনতে পারেন এবং আপনার যারা নীতি নির্ধারক তাদেরকেও ডাইনামিক কম্পিটিশনে না রাখতে পারেন, যা আপনি করতেছেন কিন্তু আপনি ভুল করলে কিন্তু আপনার সাজা হবে, আর আপনি যদি এখানে চুরি করার প্রমাণ পান আপনাকে একটা দৃষ্টান্তমূলক সাজা হবে। কারণ এখানে আপনি বিলিয়নস অফ ডলার্স অফ ট্যাক্স পেয়ার্স মানি, আপনার টাকা আমার টাকা, এটা নিয়ে কথা হচ্ছে, তাই না? তো এখন এরা আমাদের বিলিয়নস অফ ডলার্স চুরি করে নিয়ে গেল, তার কিছুই হলো না। হ্যাঁ, 10 বছর পরে হয়তো সব টাকা নিয়ে তারা দেখবেন যে ঢাকায় বড় বড় বাড়ি গাড়ি করে বসে আছে, বা তারও আগে। তাহলে কি হবে? তাহলে যে আপনার যে পরবর্তী যে নেতৃত্ব, পরবর্তী যারা আমলা, পরবর্তী যারা প্রধানমন্ত্রী, তারা মনে করবে ঠিক আছে আমি চুপচাপ আমি এটাই করব। আপনাকে তো সেই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো দিতেই হবে, নাহলে আপনি থামাইতে পারবেন না। আপনাকে সেই চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা তৈরি করতেই হবে। ওকে ওকে স্যার, আমরা তো জানি যে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে, বা হচ্ছে যে এনার্জি সেক্টরেও হচ্ছে যে এনার্জি রেগুলেটরি কমিশন আছে। এর বাইরেও আরও নানা ধরনের মেকানিজম হয়তো থাকতে পারে যার মাধ্যমে এগুলো চেক করা যেতে পারে, কিন্তু তারপরেও প্রশ্নটা হচ্ছে যে এটা কেন হচ্ছে না। এবং আমি জাহিদ স্যারের কাছে জানতে চাই যে আপনারা তো পাওয়ার কমিটিতে কাজ করেছেন এবং আপনার ভিতর থেকে জিনিসগুলো দেখার অভিজ্ঞতা হয়েছে আপনাদের, তো আপনাদের আসলে অ্যাসেসমেন্টটা কি যে কেন আসলে এই রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো থাকা সত্ত্বেও
কেন এই দুর্নীতিগুলোকে আসলে নিয়ন্ত্রণ করা যায় না বা কেন এই ডিসিশনগুলোকে আটকানো যায় না? আমরা যেটা বুঝতে পারছি, আপনারা একটু আগে বললেন যে সমস্যাটা আসলে অজ্ঞতার না বা সমস্যাটা আসলে প্রশ্ন উত্থাপনেরও না, কারণ আপনারা যখন হচ্ছে যে তদন্ত করছিলেন তখন আপনারা দেখছিলেন যে প্রশ্নগুলো তোলা হচ্ছিল। তো এক্স্যাক্টলি কোন লেভেলে এই সমস্যাটা তৈরি হয়, কারা ডিসিশনগুলো নেয় এবং হচ্ছে কেন এগুলো আটকানো যায় না, এই আপনাদের তদন্তের অভিজ্ঞতার জায়গা থেকে জানতে চাই জাহিদ স্যার যদি। আমি আপনার প্রশ্নের একটু একাডেমিক পয়েন্ট থেকে অ্যাপ্রোচটা করতে চাই। সে প্রথমে আমি কিছুদিন আগে এআইতে একটা সার্চ দিচ্ছিলাম যে এই যে রেন্ট সিকিং সিস্টেমগুলো কীভাবে ফাংশন করে। তো সেখানে আমি একটা তো সো ইউ ওয়ান্ট মুশতাক খান 101 আমাকে এই কোপাইলট থেকে সেটা বলতে যাচ্ছে। সো ইউ ওয়ান্ট মি টু গিভ ইউ মুশতাক খান 101, কাজে এটার মোস্ট অথরিটেটিভ সোর্স হচ্ছে কিন্তু উনি। কিন্তু ওখান থেকে আমি যেই এবং অন্যান্য একাডেমিক লিটারেচারে যে তিনটা কন্ডিশন আপনার উপস্থিত থাকতে হয়। একটা হলো যে রেন্টের একটা সম্ভাবনা থাকতে হবে, মানে একটা খনি তো থাকতে হবে যেখান থেকে আপনি এক্সট্র্যাক্ট করবেন, ওখানে তো সেই সম্পদটা থাকতে হবে। তো একটা বড় ধরনের রেন্টের সম্ভাবনা থাকতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, এখানে ক্ষমতাশীল কয়েকজন গোষ্ঠী হোক, ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, পাওয়ারটা ইম্পর্ট্যান্ট, রেন্টটা ইম্পর্ট্যান্ট। আর তৃতীয় হলো যে যারা এই রেন্ট এক্সট্র্যাকশনের ডিলগুলো করছে, মানে আমি খনি থেকে তো ওটা বের করব, বের করার জন্য তো আমাকে সবাই মিলে একা তো করতে পারবো না। যদি আমি একচেটিয়া আমার কর্তৃত্ব থাকে এবং সেই টেকনিক্যাল ক্যাপাসিটিতে আমার নিজেরই থাকে, তাহলে তো আমার আর আপনাকে দরকার হবে না, ওনাকেও দরকার হবে না। কিন্তু যেখানে আমি একা পারছি না, আরও ক্ষমতাশীল কয়েকজন আছেন হু আর অলসো সিকিং দি সেম থিং, ওই রেন্টটা তারাও পেতে চান। তো তাদের মধ্যে একটা ডিল হতে হলে একটা দুই পক্ষ থেকে ক্রেডিবিলিটি অফ কমিটমেন্ট, যে একটা অঙ্গীকার তো আপনি করবেন, আপনার সাথে আমি একটা ডিল করছি, আপনি আমাকে একটা অঙ্গীকার করবেন, কিন্তু আমি আপনাকে যেটা বলছি আর আপনি আমাকে যেটা বলছেন এটা মিউচুয়ালি বিশ্বাসযোগ্য হতে হবে। যে আমি আপনাকে বিশ্বাস করছি, আপনিও আমার কমিটমেন্টটাকে বিশ্বাস করতে পারছেন। সেটার জন্য আবার কিছু কমিটমেন্ট, প্রি কমিটমেন্ট কিছু করতে হয়। চোরদের মধ্যে বিশ্বাস, চোরদের মধ্যে বিশ্বাস, কিন্তু চোরকে তো সেটা বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে, হি হ্যাজ টু ডু সামথিং। তো এই তিনটা যদি না মিলে, ক্রেডিবল কমিটমেন্ট হওয়ার মতো পরিস্থিতি, তারপর ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, মানে কয়েকজন ক্ষমতাশীল এখানে, আর ওই সম্ভাবনাটা, ওই খনিটা থাকতে হবে, এই তিনটা। তো আমাদের বিদ্যুতের যেই কমিটির অভিজ্ঞতা, সেইখানে আমরা দেখলাম যে এখানে আপনার রেন্টটা তো বাংলাদেশ, ধরেন বিদ্যুতের চাহিদা তো এখন সর্বত্র, মানে কৃষি বলেন, মেকানাইজেশন হচ্ছে, সেখানে বিদ্যুতের দরকার হচ্ছে। ইভেন গ্রামে যে আগে কটেজ ইন্ডাস্ট্রিগুলো, যেগুলো একেবারে হাতে করা হতো, হ্যান্ডিক্রাফটস যেগুলো আমরা বলি, ওগুলো তার এখন হ্যান্ডিক্রাফটসের ওই কাঠামো, তার তো বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। তো একদম ছোট থেকে বড় সব জায়গায়, বাসা বাড়ি বলেন, সব জায়গায় তো বিদ্যুতের একটা বড় চাহিদা আছে। 18 কোটি মানুষের দেশ, এবং এটা তো একেবারে স্ট্যাগনেন্ট ইকোনমি না, এত দুর্নীতি থাকা সত্ত্বেও ইকোনমির তো একটা অর্গ্যানিক গ্রোথ তো হয়। তো এখানে ওই রেন্টের একটা বড়, এখানে তো এমন না যে এটা চালের ব্যবসা বা এটা তেলের, ভোজ্য তেলের ব্যবসা, যে এখানে ছোট ছোট প্রতিষ্ঠান দিয়েই উৎপাদন করা সম্ভব। এখানে তো বড় প্রতিষ্ঠানদের লাগবে, স্কেল ইকোনমির ব্যাপারটা আছে। কাজে এখানে ওই মোনোপলি পাওয়ার ক্রিয়েট করার কিছু ন্যাচারাল ফ্যাক্টরসও আছে। তো কাজেই রেন্ট সম্ভাবনাটা প্রচুর, এবং ক্ষমতার কেন্দ্রীভূত যারা, এটা তো সরকারের অধীনে খাতটা, তো সেইখানে সরকারের মধ্যে যারা সিদ্ধ, মুশতাক খান সাহেব যেটা বললেন যে এটা তো
তো এই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এটা তো আলাদা মন্ত্রী থাকার কথা, কিন্তু এটা সবসময় সব আমলেই আমরা দেখেছি যে এটা প্রাইম মিনিস্টার এবং এই মন্ত্রণালয়ের মিনিস্টার একই ব্যক্তি। কাজে ওখানে একটা একচেটিয়া কর্তৃত্ব পলিটিক্যাল সাইড থেকে, সরকারের দিক থেকে আছে। কারণ মানে আমি ডিলটা আমার সাথে করলে আমি একটা ক্রেডিবল কমিটমেন্ট আপনাকে করতে পারবো, কারণ আমার অধীনেই তো সব আছে, আমি সিদ্ধান্তগুলো দিতে পারছি। আর কাউন্টার পার্টি যারা আছে এখানে ধরেন বড় বড় প্রতিষ্ঠানগুলো, আদানির মতো প্রতিষ্ঠান বা সামিটের মতো প্রতিষ্ঠান বা এসএস পাওয়ার, অরিয়ান, ইউনাইটেড, অনেক প্রতিষ্ঠান আছে যারা এই ডিলগুলো করেছে, এবং তাদের সাথে আমার একটা ট্রানজ্যাকশনাল রিলেশনশিপস তো আছে। কিছু ক্ষেত্রে ধরেন ব্যক্তিগত পর্যায়ে অতীতের অনেক হয়তো আত্মীয়তা আছে, বন্ধুত্ব আছে, কিন্তু সবচেয়ে বড় যেই জায়গাটা সেটা হলো যে ব্যবসায়িক একটা সম্পর্ক আপনার সাথে আমার অনেক দিন ধরেই আছে, যার কারণে আপনার লয়্যালটি নিয়ে আমি কোনো রকম দুশ্চিন্তার মধ্যে নাই। কাজে আপনি যেটা বলছেন আমাকে দেবেন সেটা আমি বিশ্বাস করতে পারছি। কাজে এখানে বিদ্যুৎ খাতে এই তিনটা কিন্তু এই সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, তারপর বড় বড় অলিগার্কস এবং দি অপরচুনিটি টু এক্সট্র্যাক্ট রেন্ট, এই তিনটাই কিন্তু একসাথে উপস্থিত হয়েছে, যার ফলে এইটা ঘটেছে। এখন এটার বিস্তারিত কিভাবে, কোন ডিলটা কিভাবে হলো সেটা তো ডিটেইলের ব্যাপার, কিন্তু বটম লাইনটা কিন্তু এইটাই। আচ্ছা, তো স্যার সংক্ষেপে একটু করে জানতে চাই যে যেটা আপনারা বললেন মাত্রই, যে আমরা যেটা বুঝতে পারছি যে আসলে কনসেন্ট্রেশন অফ পাওয়ার শুধুমাত্র যে আসলে অলিগার্কিক জায়গাতেই ক্যাপচার্ড তাও না, গভর্নমেন্টের জায়গাতেও এটা ক্যাপচার্ড। সো এখানে যদি খুব একটু সংক্ষেপে বলতেন যে আসলে এই জায়গাটাতে এক্স্যাক্টলি আমাদের অ্যাকশন পয়েন্ট কি, আমরা এটাকে যদি আরেকটু ডেমোক্রেটাইজ করতে চাই, এখানের যে মনোপলি ইনফ্লুয়েন্স এবং গভর্নমেন্টের যে একদম কনসেন্ট্রেটেড পাওয়ার স্ট্রাকচার, এটাকে যদি আমরা আরেকটু অ্যাকাউন্টেবল করতে চাই, আমরা আসলে কি করতে পারি? মুশতাক স্যার যদি একটু বলেন আর কি। আমাদের কয়েকটা জিনিস করতে হবে। প্রথম এবং যেটা অপরিহার্য সেটা হচ্ছে আমাদের এই কাজের মাধ্যমে আমরা কিন্তু অনেক দুর্নীতির প্রমাণ পেয়েছি, যেগুলো অকাট্য প্রমাণ। এক নম্বর কাজ হচ্ছে যে কয়েকটা জায়গায় দৃষ্টান্তমূলক অ্যাকশন নিয়ে শাস্তি দিয়ে কিছু কন্ট্রাক্ট বাতিল করতে হবে। মানুষকে দেখতে হবে যে একদিন না একদিন আপনার এইসব খারাপ কাজের একটা কস্ট আপনাকে দিতে হচ্ছে। যদি আপনারা কোনো কস্ট এস্টাবলিশ না করতে পারেন, বেনিফিট খালি একদিকে আর কোনো কস্ট নাই আরেকদিকে, আপনি মানুষকে ভালো হইতে বলবেন আর মানুষকে বলবেন যে ভাই আপনি নীতিবান হন, এটাতে কাজ করবে না। সবাই কিন্তু এরকম না, দুই একটা মানুষ আছে মানে জন্মগতভাবে খুব নীতিবান, জন্মগতভাবে খুব এরকম লোকের সংখ্যা কম। সুযোগ থাকলে ভালো মানুষও খারাপ হয়ে যায়, সুযোগ থাকলে ভালো রাজনীতিবিদ খারাপ হয়ে যায়, ভালো ব্যবসায়ী খারাপ হয়ে যায়। তার মানে আমাকে আগে প্রতিষ্ঠা করতে হবে যে যারা খারাপ হয়েছে তারা একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে তাদের, এক। দ্বিতীয় হচ্ছে এই যে ক্ষমতা এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার যে কেন্দ্রীভূত হয়েছিল এটাকে আমাকে ভাঙতে হবে। অর্থাৎ প্রতিযোগিতার আলোচনাটা যে বিভিন্ন অপশনগুলো কি, এটা জাতীয় পর্যায়ে একেবারে খোলামেলা আলোচনা হয়ে একেবারে মানে আপনার প্রতিযোগিতার মাধ্যমে একটা সিদ্ধান্ত আসতে হবে। এটা এক্স্যাক্টলি কিভাবে করতে হবে সেটা তো আমাদের কাজ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে এখানে ক্ষমতাকে আপনি এক জায়গায় রাখতে পারবেন না, আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে, নাহলে এত বড় অঙ্কের টাকা এখানে চুরি হবেই। সো দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক ক্ষমতাকে আপনাকে ভাঙতে হবে, মানে ভাঙতে হবে ইন দ্য সেন্স যে আপনি এটাকে ওটার মধ্যে আপনাকে প্রতিযোগিতা আনতে হবে। এখানে আরও কিছু রাজনৈতিক ক্ষমতাকে আপনাকে তদারকির ভূমিকা বা অন্য ভূমিকায় আনতে হবে। আমাদের রিপোর্টে আমরা এটাও বলেছি যে একটা পার্মানেন্ট এনার্জি কমিশন থাকতে হবে, যেখানে বাইরের যারা এক্সপার্টস, যারা কোনো পলিটিক্সের সঙ্গেও নাই, কারো আমলাও না, তারা এক্সপার্টস, তাদেরকে নিয়োগ করা হবে। যেমন আমাদের কমিটি, এক্সপার্ট কমিটি, আমরা তো কোনো আমলাও না, রাজনীতি করি না, কিছুই না। এরকম একটা তদারকি কমিশন থাকতে হবে, যার কাজ হবে যে এখন জগতে কোন সব লেটেস্ট টেকনোলজি হচ্ছে, সৌরবিদ্যুতের টেকনোলজি, যেমন ধরেন আমাদের প্রধানমন্ত্রী হয়তো বলে দেবেন একদিন যে সৌরবিদ্যুৎ বাংলাদেশে কাজ করবে না, আমাদের রোদ নাই, ফর এক্সাম্পল। তো এখন এই কমিটির কাজ হবে যে না, আমরা এই সব নতুন টেকনোলজি চায়নায় পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে, এগুলোকে এটাকে দেখেন, বা এই সিস্টেমে করলে কি হয়, কয়লার দাম আসলে কি হওয়া উচিত, গ্যাসের সূত্রগুলো কি, এইটার একটা কমিশন থাকতে হবে যারা ওই চুক্তিগুলোকে তারা ওভারসাইট দিচ্ছে। এরকম আপনি যত বেশি চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন তত ভালো। সো দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক প্রতিযোগিতা এবং তদারকির
ওভারসাইট বাড়ানো এবং খুব দারুণভাবে বাড়ানো, মানে এটাকে একটা ভেঙে ফেলতে হবে। এই যে একচেটে এটাকে ভাঙতে হবে, এটা এত সহজ না যে আমি একটা বডি করলাম সেটা কোনো পাওয়ার নাই। একটা বডি করলেন যেটা কোনো পাওয়ার নাই, সেটার কোনো কাজে না। আমাদের যেরকম বার্ক বা এরকম অনেক সংস্থা আছে ঠিকই, তারা রিপোর্ট দেয় কিন্তু তার কোনো পাওয়ার নাই, তার রিপোর্ট কেউ পড়েও না। সো বার্ক কিন্তু যেমন আমাদের সব এইসব চুক্তিতে আমরা দেখেছি যে তারা কিন্তু বলেছে যে এটা ঠিক হচ্ছে না বা ওইটা হচ্ছে, কিন্তু এটা কেউ পাত্তা দেয় না। তো অর্থাৎ আপনাকে শুধু সংস্থা তৈরি করলে হবে না, সংস্থার পিছনে ক্ষমতা থাকতে হবে। সেই সংস্থা কথা যদি কেউ না শুনে সেই সংস্থাটা কী করতে পারে, কিভাবে চাপ দিতে পারে, সেটাও আপনাকে চিন্তা করতে হবে এবং সেটার নিয়মগুলো করতে হবে। তৃতীয় হচ্ছে আপনাকে সাপ্লাই সাইডটাকে ডাইভার্সিফাই করতে হবে। আমাদের হয়ে গেছে কয়েকজন অলিগার্ক বিশাল পরিমাণ অফ পাওয়ার নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের মতন ছোট দেশে যদি আপনি সেটা করেন, আমরা কিন্তু জিম্মি হয়ে যাব। তো সেখানে আরেকটা জিনিস আমাদেরকে মূল্যায়ন করতে হবে যে আমরা কি আরও ছোট ছোট প্রজেক্ট অনেকগুলো করব কি না, যেখানে হচ্ছে যেমন সোলার পাওয়ার আপনি ডিসেন্ট্রালাইজ করতে পারেন এবং গ্যাসও আপনি ছোট প্লান্ট করতে পারেন। আপনি যদি বিশাল বিশাল প্লান্ট করেন, 3-4 জন আপনার পুঁজিপতি সব কিছু নিয়ন্ত্রণ করছে, আমরা জিম্মি হয়ে যাব। তো এটাও অর্থনৈতিক জায়গাটাকেও আমাকে কম্পিটিশন আনতে হবে। যেমন আমাদের গ্যাস আনার যে এফএসআরইউগুলো আছে, দুটো আছে। এখন যদি তৃতীয়টা ওই একই লোকগুলো করে বা চতুর্থ ওই একই লোকগুলো করে, তাহলে তো আমাদের তো এখানে কম্পিটিশন হচ্ছে না। আমাকে দেখতে হবে যে আমার যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে, যে কেন্দ্রগুলো আছে, যদি প্রাইভেট সেক্টর করে তাদের মধ্যে কম্পিটিশন থাকে। অর্থাৎ আমাকে ডেফিনেটলি দেখতে হবে যে এখানে ওই অনেক রকমের কোম্পানি, অনেক দেশের কোম্পানি, শুধু 1-2টা দেশের না, আমাকে চেষ্টা করতে হবে ওদেরকে আনতে। হ্যাঁ, সো যখন আপনি এটা অ্যাচিভ করতে পারবেন, পলিটিক্যাল কম্পিটিশন, চেক অ্যান্ড ব্যালেন্স, ইকোনমিক কম্পিটিশন, মাল্টিপল সাপ্লায়ার্স অ্যান্ড সিভিয়ার পানিশমেন্ট ফর প্রুভেন করাপশন, আস্তে আস্তে সিস্টেমটা ঠিক হবে। এটার কোনো টেকনিক্যাল ফিক্স নাই। এটার ফিক্সটা হচ্ছে আপনার পলিটিক্যাল সেটেলমেন্টটাকে চেঞ্জ করতে হবে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটাকে চেঞ্জ করতে হবে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটা চেঞ্জ করলে নিয়মগুলো আপনাই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি নিয়মগুলোকে ঠিক করবেন আর কার্যকর করার কোনো পাওয়ার স্ট্রাকচার নাই, ওটা একটা ওয়েস্ট অফ টাইম। রাইট স্যার, যেটা হচ্ছে যে এই জায়গাটাতে যেটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে মানে এই পুরো প্রক্রিয়াটা যেটা আপনি বললেন যে জায়গাটাকে ডেমোক্রেটাইজ করা, চেক অ্যান্ড ব্যালেন্সকে এনশিওর করা, এটাকে আসলে টাইম এফিশিয়েন্ট কীভাবে করা যায়? আমরা যেটা দেখলাম যে বাংলাদেশে যখনই এই ধরনের প্রক্রিয়া নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অনেক বেশি লেংদি হয়ে যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় এই লেংদি প্রক্রিয়ার কারণেই এটা আর বাস্তবায়িত হয় না। সো এখানে যে এই যে একটা টেকনিক্যাল ঝামেলা, যে আসলে আমরা কীভাবে এটাকে অ্যাট দ্য সেম টাইম এফিশিয়েন্টও করতে পারি, এটা নিয়ে যদি একটু ইনসাইট দিতেন। আপনি টাইম লিমিট দিয়ে দেবেন যে এই তারিখের মধ্যে হ্যাঁ বা না ডিসিশন দিতে হবে। এই সকল স্টেক হোল্ডারকে আপনি একটা টাইম লিমিট দিয়ে দেবেন। এটা কিন্তু একটা ভুল ধারণা আমাদের, যে এই যে কুইক এনহ্যান্সমেন্ট বা স্পিডি পাওয়ার অ্যাক্টের অধীনে যে খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া হয়েছে, তা কিন্তু হয় নাই। এক একটা ডিসিশন 2-3-4 বছর ধরে ঘুরে 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 ঘুরে, কারণ ওইখানে কি হয়, আপনি যখন সরকারের ভিতরে যখন একেবারে ক্লোজ ডোর যে আলোচনাগুলো হয়, সেখানেও কিন্তু এক ধরনের কম্পিটিশন হয়। সেখানেও কিন্তু এক ধরনের আপনার ব্লকিং হয়, কে বেশি ঘুষ দিবে, কাকে ঘুষ দিবে। আমি ঘুষ পাই নাই, আমি থামাই দিলাম, ওই লোক ঘুষ পাইছে, আমি থামাই দিলাম, আবার বদলি হয়ে যায়, নতুন লোক আসে। অর্থাৎ আপনি যে ঘুষ দিয়ে ক্লোজ ডোর করে তাড়াতাড়ি সিদ্ধান্ত দিচ্ছেন, এটা কিন্তু ভুল ধারণা। বাংলাদেশে ঘুষ দিয়ে কোনো কিছু তাড়াতাড়ি হয় না, কারণ ঘুষেরও একটা কম্পিটিশন আছে। এটা একটা খুবই মানে খারাপ ধরনের কম্পিটিশন। কারণ ঘুষের যেটা কম্পিটিশন, আপনি কাকে ঘুষ দেবেন, কত ঘুষ দেবেন, আরেকজনে সে ঠেকাই দেবে কারণ সে ঘুষ পায় নাই। এটা করে যেটা হয়, এক হচ্ছে প্রজেক্টের দাম বাড়ছে কিন্তু কোনো কিছু দ্রুত হচ্ছে না। আমরা বলছি আমরা চায়নার মতন ডেভেলপমেন্টাল স্টেট, এগুলো বাকওয়াস। আমরা এই আওয়ামী লীগ কোনো ডেভেলপমেন্টাল স্টেট ছিল না, এটা একটা থার্ড ক্লাস দুর্নীতিবাজ একটা স্টেট ছিল, যেখানে নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতি তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই, একে অপরকে ঠেকাইছে, সব কিছুর দাম বাড়ছে, কোনো কিছু তাড়াতাড়ি হয় নাই। তো আপনি যদি এটাকে এফিশিয়েন্টলি করতে চান, আপনি টাইম বাউন্ড করে দেবেন যে এই প্রজেক্টটার হ্যাঁ বা না, আপনি 6 মাসের মধ্যে আপনার এই কমিশন, ওই কমিশন, এই আপনার প্রধানমন্ত্রী, বিরোধী দলের যা যা কমিটি আছে, সবাই 6 মাসের মধ্যে হ্যাঁ বা না সিদ্ধান্ত দিয়ে দেবেন, বা 4 মাসের মধ্যে, বা যাই। এটা খুবই ইজি। আপনি কিন্তু এটা আমাদের খুব ভুল ধারণা যে সিক্রেটলি করলে, একজনকে ক্ষমতা দিয়ে দিলে, এক হচ্ছে তাড়াতাড়ি হবে আর 2 হচ্ছে সঠিক সিদ্ধান্ত বেরোবে। দুটাই ভুল। ভুল সিদ্ধান্ত বেরোবে, অনেক সময় লাগবে,
অনেক ঘুষের লেনদেন হবে, দাম বাড়বে এবং শেষ পর্যন্ত যে জিনিসটা পাবেন সেটা আপনি বহন করতে পারবেন না, কারণ 10 টাকার জিনিস আপনি 50 টাকায় পাইছেন। এখানে আমি একটা মানে ইয়ের মতো একসময় একটা সেমিনারে গিয়েছিলাম বেশ 8-10 বছর আগে। তখন সেখানে একজন প্রশ্ন করলো যে আচ্ছা এই করাপশন নিয়ে যে লিটারেচারটা আছে সেখানে তো এফিশিয়েন্ট করাপশন বলে একটা কথা আছে। তো আমরাও আমাদের আগের অভিজ্ঞতা দেখেছি যে বাংলাদেশেও করাপশন দিয়ে স্পিড মানি শব্দটা আসলো কোত্থেকে। তখন যাকে প্রশ্ন করলাম আমাকে এখানে প্রবলেমটা হলো কি, হ্যাঁ আগে দুর্নীতি দিয়ে করাপশন দিয়ে কাজ হতো, কারণ এখন দুর্নীতির ভেতরেই করাপশন ঢুকে গেছে। করাপশন ইজ করাপ্টেড, সো এখানে আর কাজ এগোয় না, কারণ ওই হাইলি কম্পিটিটিভ হয়ে গেছে করাপশনের ফিল্ডও, ওই নেগোসিয়েশনে একটা গ্রিডলক তৈরি হয়ে যায়। রাইট রাইট। সো স্যার, যেটা আমাদের কাছে একদম স্পষ্ট এখন যে আসলে এই যে স্পিডি অ্যাক্ট বা ইন্ডেমনিটি অ্যাক্ট, এটা বেসিক্যালি এটার মূল ফলাফল যেটা হলো যে এটা পুরো আমার কম্পিটিটিভ প্রসেস এবং রেগুলেটরি ওভারসাইটের প্রক্রিয়াটাকেই বাইপাস করে দিল এবং হচ্ছে একটা র্যাম্প্যান্ট দুর্নীতির একটা পথ খুলে দিল এবং হচ্ছে সব আমরা কন্ট্রাক্ট যেগুলো পেলাম মোটামুটি ওভার প্রাইস কন্ট্রাক্ট, এবং যেটা আমার ন্যাশনাল ইন্টারেস্টের সাথে কোনোভাবেই যায় না। তো এখন স্যার যেটা আসলে জানতে চাই, মানে একটু স্পেসিফিকের দিকে যেতে চাই, সেটা হচ্ছে আপনাদের তো ন্যাশনাল যেই রিভিউ কমিটি, সেখানে তো আপনারা কিছু স্পেসিফিক কেস নিয়ে আসলে আপনারা কাজ করেছেন। তো সেগুলোর প্রক্রিয়াটা কেমন ছিল, আপনারা কিভাবে প্রত্যেকটা বডিকে কোঅর্ডিনেট করেছেন এবং হচ্ছে কিভাবে এই কাজগুলো হলো এবং আপনারা কী ধরনের জিনিস দেখলেন? তো কেস স্পেসিফিকভাবে যদি জানতে চাই যে আদানির যেই চুক্তিটা, এই চুক্তিটা নিয়ে যথেষ্ট ডিসকাশন হচ্ছে, তো এটা যদি আপনারা একটু বলেন যে ইনসাইড যেটাকে আমরা জানতে চাই, সেটা আরেকটা হচ্ছে সামিট পাওয়ার অ্যান্ড অ্যাসেস পাওয়ার, এইগুলো যদি একটু কেস স্পেসিফিকভাবে বলতেন আর কি। প্রথমে জাহিদ স্যারের কাছে শুনবো, তারপর মোস্তাক স্যারের কাছে শুনবো। আদানির ক্ষেত্রে আমার মনে হয় যেগুলো ইন্টারেস্টিং বিষয় সেটা শুরু থেকে যদি আপনি দেখেন যে ওরা যে টেকনো ইকোনমিক প্রপোজাল, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার সাথে একটা বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি হলো, তারপরে পাওয়ার সেক্টরে কোঅপারেশনের একটা MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হলো, তারপরে একটা জয়েন্ট ওয়ার্কিং টিম গড়ে দেওয়া হলো যে পাওয়ার সেক্টরে ভারতের সাথে আমাদের কোঅপারেশন হবে। তখন আদানির থেকে উদ্যোগটা আসলো এবং ইনিশিয়ালি তারা যে প্রস্তাবটা দিয়েছিল সেটা হলো যে একটা বড় বিদ্যুৎ কেন্দ্র তারা করবে এবং সেটা বাংলাদেশে হবে। এবং ইনিশিয়াল প্রপোজাল ছিল দুটো কেন্দ্র করার। প্রথমে বলেছিল যে একটা কেন্দ্র মহেশখালীতে, তারা স্পেসিফিক প্রপোজাল মানে সাইট সিলেকশনটা সেখানে বলে দিয়েছিল, আর দ্বিতীয়টা সাইট সিলেকশন পরে হবে। তো এই ইনিশিয়াল প্রপোজাল থেকে আপনার এই যে কোন জায়গায় বিদ্যুৎ কেন্দ্রটা হবে, এইটা কিভাবে সিদ্ধান্তটা বদলে গেল, এটার কিন্তু কোনো ডকুমেন্টেড ট্রেইল আপনি পাবেন না। এখানে কোনো এগুলি রেকর্ডেড কিছু আমরা পাইনি। যে গোড্ডাতে লোকেট করার পেছনে ইকোনমিক জাস্টিফিকেশনটা কী হতে পারে এটা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু আসলে এই আইডিয়াটা কে বলল যে হ্যাঁ মহেশখালীতে এটা করা যাবে না বা বাংলাদেশে কোথাও এটা করা যাবে না, এটা গোড্ডাতে করলে ভালো হয় এই কারণে। কারণ আমরা যেটা দেখছি যে গোড্ডার যেটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ হতে পারতো যেটা বাংলাদেশে নাই, সেটা হচ্ছে কয়লা, মানে ওখানে প্রচুর কয়লা আছে। কিন্তু আদানির যেই অ্যারেঞ্জমেন্টটা, এখানে কিন্তু ওই ঝাড়খণ্ডের কয়লা ব্যবহার করার কোনো সুযোগ নাই। মানে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসিতে এটাকে ইলেকট্রিসিটি ভারতের কয়লা ব্যবহার করে ইলেকট্রিসিটি এক্সপোর্ট করা যাবে না। তাহলে আপনি অস্ট্রেলিয়া থেকে কয়লা আনবেন, ইন্ডিয়াতে প্ল্যান্টটা কেন লোকেট করলেন? আমি যদি অস্ট্রেলিয়া থেকে কয়লা আনি, বাংলাদেশে না কেন, আমার কেন ওই 90 কিলোমিটার ইন্ডিয়ানের ভিতরে যে ট্রান্সমিশন লাইন, ওইটাতে কিন্তু $500 মিলিয়ন ইনভেস্টমেন্ট আছে, যেখানে আদানি প্ল্যান্টের এই 1.5 বিলিয়ন যেটা প্ল্যান্টের কস্ট, তার সাথে 500 মিলিয়ন ট্রান্সমিশন লাইন ইন্ডিয়াতে, আর আমাদের ভিতরে নবাবগঞ্জে এটা পৌঁছানো পর্যন্ত ওখানেও 30-35 কিলোমিটার আরও ট্রান্সমিশন ক্যাপাসিটি বিল্ড আপ করতে হয়েছে। এই যে অতিরিক্ত ইনভেস্টমেন্ট, এটা আমরা কোন ইকোনমিক কারণে এটা আমরা করলাম, এটার কোনো রকম ব্যাখ্যা এবং এই সিদ্ধান্ত পরিবর্তন, জায়গা নির্ধারণের সিদ্ধান্তটা কেন ওখানে হলো, এইটার প্রশ্ন যদি আপনি করেন যে আমাদের ইনভেস্টিগেশনে আমরা কোথাও কোনো ডকুমেন্টে, কোন মিটিংয়ে কে বলেছিল, কোনো কিছু পাই নাই।
তার দ্বিতীয় হলো যে তাদের যেই মূল্য নির্ধারণ, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে আদানির যে অফারটা ছিল সেটাকে মূল্যায়ন করা হলো এস আলমের প্রাইসের ভিত্তিতে। এস আলমের যে কন্ট্রাক্টটা, সেখানে আমরা যখন জানতে চাইলাম আচ্ছা এস আলমকে কেন সিলেক্ট করা হলো, বলে যে না এস আলমটা এটা আনসলিসিটেড ছিল না, এটা টেন্ডারিংয়ের মাধ্যমে হয়েছে। তা আমরা সেখানে দেখলাম যে ওখানে কারা কম্পিট করেছিল। প্রথম দফায় কিন্তু টেন্ডারের কোনো রেসপন্সই আসেনি এস আলমেরটাতে। দ্বিতীয় দফা যখন রিটেন্ডারিং করা হলো, ওখানে আসলো কে, ওরিয়ন গ্রুপ একটা। এখন ওরিয়ন গ্রুপের রেপুটেশনও সবার জানা আছে। এবং আপনি তারপরে যদি ওই এস আলমের কন্ট্রাক্ট প্রসেসিংয়ের চিঠিপত্রগুলি দেখেন, এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে যে এইটা যদিও সলিসিটেড, কিন্তু এইটার সাথে আনসলিসিটেডের কন্ট্রাক্টের কোনো ডিফারেন্স নাই। এটা আসলে একটা ইঞ্জিনিয়ার্ড কম্পিটিশনের মতো হয়েছে, সাজানো একটা খেলার মতো হয়েছে। তোর অতিমূল্যায়িত একটা চুক্তিকে আমি বেঞ্চমার্ক হিসাবে ইউজ করলাম আদানির মূল্যটাকে ইভ্যালুয়েট করার জন্য। তারপরেও যেটা দেখা গেল যে আদানিকে যে মূল্যে আমরা এগ্রি করেছি সেটা এস আলমের মূল্যের চেয়ে বেশি। তার ব্যাখ্যা কি, ও এটা গোড্ডাতে। আচ্ছা, এখন গোড্ডাতে কেন, এটার কোনো ব্যাখ্যা নাই, এটার কোনো জাস্টিফিকেশন নাই। কিন্তু আবার গোড্ডা বিকামস এ জাস্টিফিকেশন টু পে আদানি মোর দেন আমরা যেটা এস আলমকে দিচ্ছি, উইচ ইজ ইটসেলফ ওভার প্রাইসড। সো এখানে কয় লেয়ার্সগুলো আপনি দেখেন কীভাবে। তারপরে তো শর্তগুলো তো মানে এই মাইন্ড বগলিং, যে আদানির যেই আমরা একটা হলো যে আমার দেশে আমি একটা প্ল্যান করলাম, তার সব ঝুঁকি আমি আমার কাঁধে নিয়ে নিলাম। এটা এক ধরনের, এটা বলতে পারি এটাও তো অযৌক্তিক, কিন্তু অ্যাটলিস্ট প্ল্যানটা তো দেশে আছে এবং আমি একটা দেশের ম্যাক্রো বলেন, মার্কেট বলেন, পলিটিক্যাল বলেন, এই সমস্ত রিস্কগুলো একটা দেশেরগুলো আমি ঘাড়ে নিচ্ছি। আদানির ক্ষেত্রে কি ঘটেছে? আদানির ক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো পলিটিক্যাল ইভেন্ট কোনো কিছু ঘটে যার ফলে প্ল্যান্টগুলো ক্ষতিগ্রস্ত হয়, সেখানে যে পাস থ্রুর কন্ডিশনগুলো হচ্ছে সেগুলো সব পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ঘাড়ে পড়ছে। আদানির ক্ষেত্রে শুধু বাংলাদেশ না, ভারতে যদি ওই ঝাড়খণ্ডের যদি কেউ ধরেন এখন বিজেপির বিরুদ্ধে কেউ বিক্ষোভ করছে, গিয়ে আদানির প্ল্যানটা ভেঙে দিল বা কোনো দুর্ঘটনা ঘটলো, ওইটার যে ক্ষতি, ড্যামেজটা, এটা কিন্তু আমার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের ঘাড়ে পড়ছে। কাজে এই যে দুটো কান্ট্রির রিস্ক একটা কন্ট্রাক্টের মধ্যে চলে এসছে, সব আমরাই নিচ্ছি। কাজে এই যে স্থান নির্ধারণ, মূল্য নির্ধারণ এবং এখানে শর্তগুলো যেগুলো আমরা এগ্রি করেছি, এইগুলো কোনোটাই আপনি কোনো যুক্তিতে, মানে কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি যিনি অর্থনীতিবিদ হন বা অর্থনীতিবিদ না হন, তার পক্ষে এটা ব্যাখ্যা করা খুব কঠিন। আর এস আলমেরটাতে তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে এস আলম একটা বিডিংয়ের মাধ্যমে, একটা টেন্ডারিংয়ের মাধ্যমে দুটো প্ল্যান পেয়ে গেছে। মানে কারণ এটা ওই যে বগো, বাই ওয়ান অ্যান্ড গেট ওয়ান, যে আপনার চট্টগ্রামে প্ল্যান্ট হলো, তারপরে তার বরিশালের প্ল্যান্ট যেটা ছোট প্ল্যান্ট ছিল সেটাকে ট্রান্সফার করে নিয়ে এসে ওই আবার মেগাওয়াটও বাড়ানো হলো, ক্যাপাসিটি 800-900 মতো। কিন্তু একই নতুন কোনো আর টেন্ডার করতে হলো না। ওই চট্টগ্রামের এই টেন্ডারের মধ্যেই প্রথমে তারা দুটো পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট করেছিল, পরে যেহেতু চাইনিজ ইনভেস্টার এখানে আসলো, তারা বললেন যে একই কোম্পানির সাথে দুটো পিপিএ কেন হবে, তারপর ওটাকে মার্জ করে একটা পিপিএ করা হলো, কিন্তু টেন্ডার কিন্তু একটাই। সো ওইখানে তো আরও মানে ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। তো এই ধরনের আপনার ওই সামিটে অন্য ক্ষেত্রেও এই মানে কিছু স্পেসিফিক ডিটেলস পাবেন যেগুলো খুবই ইন্টারেস্টিং। আচ্ছা স্যার, এখন যদি হচ্ছে যে মানে যেটা মানে একদমই কাউন্টার ইনটুইটিভ, যে আমি যদি একজন র্যাশনাল মানুষ হই আমি কখনো এটা করবো না, নোবডি উইল ডু দ্যাট, বাট তাহলে কোন কনসিডারেশনে আসলে এই চুক্তিগুলো করা হলো এবং আসলে কার বেনিফিটের জন্য এটা করা হলো এবং এইটার সাথে অন্যান্যদের সম্পর্কটা কি, এটা তো আমরা তো বুঝতে পারছি না স্যার, যদি একটু। না, এটা বোঝার তো কোনো অসুবিধা হওয়া উচিত না। হ্যাঁ, এটা হয়েছে পলিটিক্যাল লিডারশিপের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে এবং যেসব আমলারা এগুলোকে এনেবল করেছে তাদের স্বার্থে।
তারা এখান থেকে বিশাল পরিমাণ বাড়তি মুনাফা পেয়েছে। যেই বাড়তি মুনাফাটাই হচ্ছে রেন্ট। আপনি 10 টাকার জিনিসকে 50 টাকার চুক্তি করছেন, সেই 40 টাকা আপনি ভাগ করছেন কিছু হয়তো নিঃসন্দেহে প্রধানমন্ত্রী পাইছে, নিঃসন্দেহে তার মন্ত্রীরা পাইছে, তার দল পাইছে, তারপরে যেসব ব্যুরোক্র্যাটরা সই করছে তারা পাইছে, এবং যেসব ব্যবসায়ী তারা একটা বিশাল অংশ এখনও পকেটে নিচ্ছে। এই যে আমরা এখন বছরে আমাদের $5 বিলিয়ন লস হচ্ছে, এটা কেন? এই $5 বিলিয়ন লস হচ্ছে কারণ এই চুক্তিগুলা করে আগেই টাকা ভাগাভাগি হয়ে গেছে। ওই দুর্নীতির টাকাটা এখন আমরা ফেরত দিচ্ছি। অর্থাৎ আমরা যেই $5 বিলিয়ন বাড়তি দিচ্ছি প্রতি বছরে, এটাই হচ্ছে ওই অতীতের দুর্নীতির হিসাব। এবং আগামী 25 বছর এই এক একটা কন্ট্রাক্ট 25 বছরের কন্ট্রাক্ট হয়। এই $5 বিলিয়ন 25 বছর দিয়ে গুণ করেন, এটা হচ্ছে তার দুর্নীতির মাপ। আর তো এটার কোনো ব্যাখ্যা নাই তো, ঠিক আছে? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে $5 বিলিয়ন কি আমরা একটা জাতি হিসেবে, ট্যাক্স পেয়ার হিসেবে, বিদ্যুৎ ভোক্তা হিসেবে দিতে থাকবো চুপ করে, নাকি আমরা বলবো যে এটার কোনো যৌক্তিকতা নাই এবং এটার একমাত্র ব্যাখ্যা হচ্ছে দুর্নীতি? তাহলে আমাকে সেই দুর্নীতিটাকে অ্যাটাক করতে হবে। দুর্নীতিকে অ্যাটাক করে আমাকে প্রমাণ দেখাতে হবে কয়েকটা ক্ষেত্রে, এবং দুর্নীতির প্রমাণ পাওয়া কষ্টসাধ্য। আপনাকে এমন প্রমাণ জোগাড় করতে হবে যেটা আন্তর্জাতিক যে কোনো কোর্টে বলবে যে না, এটার সঙ্গে ওই চুক্তি তুলনা করলে আমার মনে হয় না এটা দুর্নীতি ছাড়া হয়েছে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিভিল মামলায় আপনাকে কিন্তু বিয়ন্ড আ শ্যাডো অফ এ ডাউট প্রমাণ করতে হবে না যে আমি একেবারে এমন আপনি চেইন অফ এভিডেন্স দিয়েছেন যে এই লোক তাকে ঘুষ দিয়েছে, সে ঘুষ দেওয়ার ফলে সে এটা চুক্তি দিয়েছে, এটাকে প্রমাণ করতে হবে না। আপনাকে ব্যালেন্স অফ প্রবাবিলিটি প্রমাণ করতে হবে যে এই চুক্তিটা কিভাবে সই হতে পারে। এই চুক্তিটা তো সই হওয়ার কথা না। তারপরে আপনি দেখাবেন যে একটা প্যাটার্ন আছে, যে এই লোকগুলো এটাকে এই তারিখে সই করছিল, তারপরে এই লোকগুলা এই তারিখের কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে ট্রাভেল করছে, তারপরে অন্য জায়গা থেকে আমরা খবর পাইছি যে এই লোকের ওই জায়গায় অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট নম্বর আছে, এরকম টাকা অ্যাকাউন্ট নম্বরে আসছে। আমি কিন্তু আমাকে প্রমাণ করতে হবে না যে ওইটা ওই লোককে এই চুক্তির জন্য দিতে হয়েছে। আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি যে টাকার তার অ্যাকাউন্ট নাম্বার আছে, তার এত টাকা আসছে, এই লোক সই করছে, সই করার পরে ট্রাভেল করছে, এবং এই চুক্তিটা হচ্ছে এমন একটা অযৌক্তিক চুক্তি। আপনি যখন এটা একটা কোর্টের সামনে দিবেন, এটা তো ইংলিশ ল এর অধীনে হয়। ইংলিশ লতে ইংলিশ লটা আপনাকে বুঝতে হবে। ইংলিশ লটা কিন্তু বায়াসড এগেনস্ট দ্য ফ্রডস্টার। মানে যে ফ্রড করছে তাকে কিন্তু অনেক বেশি প্রমাণ করতে হবে আমি ফ্রড করি নাই। যে ক্ষতিগ্রস্ত তাকে কম প্রমাণ দেখাতে হবে। সে খালি বলবে যে এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সই করতে পারে? আচ্ছা, পারে না। তাহলে কারা সই করলো? এরা সই করলো। সই করার পরে তারা কি করলো? তারা ট্রাভেল করলো। ট্রাভেল করার পরে কি করলো? আমাদের হুইসেল ব্লোয়াররা বলছে তাদের এই অ্যাকাউন্ট নাম্বারে এই টাকা আছে। তারা বলুক নাই। যদি বলে নাই, তখন আমাদের একটা ইনভেস্টিগেশন টিম থাকবে। সেই ইনভেস্টিগেশন টিম তখন, কারণ আপনি আগে কিন্তু একটা ব্যাংককে বলতে পারেন না এই আমাকে এটা দেন, সে দিবে না। আপনাকে আগে মামলা করতে হবে। মামলা যখন করবেন তখন আমাদের ইনভেস্টিগেটর টিম গিয়ে অ্যাকচুয়ালি ব্যাংকের থেকে তথ্যটা নিয়ে আসবে, তারপর তো সে শেষ। সো এখন আমরা ওই পর্যায়ে আছি, আমাদের তদন্ত এখনও চলছে, কিন্তু আমরা এমন পর্যায়ে আছি যেটা আমাদের যারা পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক আইন সম্বন্ধে, তারা বলছে যে আমাদের আদানির ক্ষেত্রে যেই তথ্য আছে, যেটা এই ধরনের তথ্য, যে ধরনটা আপনাকে বললাম, এটা দিয়ে আমরা অনায়াসে তার এই কন্ট্রাক্টটা বাতিল করতে পারি। বাতিল করার একটা আইনত একটা আছে, এটাকে বলে ভয়েড অ্যাব ইনিশিও। আপনি ইংলিশ লতে যদি একটা কন্ট্রাক্ট করেন এবং কন্ট্রাক্ট করার সময় যদি দুর্নীতির কোনো লেনদেন হয়, এই কন্ট্রাক্টটা যেদিন সই করছেন সেদিনই এটা ভয়েড। এটাকে বলে ভয়েড অ্যাব ইনিশিও। তো আমাদের যদি আমরা সেই মানে ক্যান্সেল করে আমাকে আরবিট্রেশনে যেতে হবে সিঙ্গাপুরে, কারণ চুক্তিগুলো সব একই ধরনের। এই চুক্তিগুলো সবই হচ্ছে ইংলিশ লর অধীনে, এবং আপনাকে প্রথম ধাপে সিঙ্গাপুরে গিয়ে আরবিট্রেশন করতে হবে। দেখুন, আপনি নিশ্চয়ই খবরে শুনছেন যে বাংলাদেশ সরকার পাওয়ার ডিভিশন
একটা আন্তর্জাতিক মানের লিগ্যাল টিম নিয়োগ করেছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য, মানে আমরা প্রস্তুত আছি। এখন শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে কাউকে যে আমরা এটা করব। এখন আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আদানির ক্ষেত্রে যেটা আছে সব থেকে অদ্ভুত চুক্তির মধ্যে একটি, এবং এখানে যেহেতু আমাদের সব থেকে শক্ত দুর্নীতির প্রমাণ আছে, আমাদেরকে এটা দিয়ে শুরু করতে হবে। এটা ক্যান্সেল করে যখন ওই যে একটা হিট হবে, ওই হিটের ফলে অন্য ব্যবসায়ীরা বুঝবে যে বাংলাদেশ, জুলাই উত্তর বাংলাদেশ এটা একটা নতুন বাংলাদেশ, এখানে আমাদের কিন্তু হিট হচ্ছে। তখন আপনি তাকে ডাকবেন, নেগোসিয়েশনে আসেন। যারা যারা যদি নেগোসিয়েশন করেই দাম কমাই দেন খুব ভালো, আলহামদুলিল্লাহ। না করলে আপনার বিরুদ্ধেও আমরা ওই যা দুর্নীতির প্রমাণ আছে আরও করে আপনারটাও ক্যান্সেল করবো। আর যেগুলো বাংলাদেশের ভিতরে আছে সেখানে যদি আমরা দুর্নীতির খবর পাই তাহলে আমি জাতীয়করণ করে ফেলতে পারি, এত হাঙ্গামা করা দরকার নয়। তো এটা সেটা তো আমার আইনে দুর্নীতি করা জিনিস, এটা তো আমাদের, এটা সিঙ্গাপুরে গিয়ে আরবিট্রেশন হবে, কিন্তু একইভাবে আমরা আরবিট্রেশনে দেখাবো এখানে দুর্নীতি হয়েছিল, শেষ। এইটা হচ্ছে একমাত্র স্ট্র্যাটেজি। আমরা যদি এটা না করি তাহলে কি হবে, আমাকে $5 বিলিয়ন আগামী 25 বছর দিতে হবে, আরও বাড়বে। কারণ আপনি পরবর্তী যেই চুক্তিগুলো দেবেন তারা বেঞ্চমার্ক হিসেবে ব্যবহার করবে ওই আগের চুক্তিগুলো। তারা বলবে ওই তো ওখানে 8 সেন্টে কিনছেন, 8.5 সেন্টে কিনছেন, 10 সেন্টে কিনছেন, আমি আপনাকে 1 সেন্ট কমে দিলাম। কিন্তু 1 সেন্ট কমে তো না, সে তো অলরেডি এটা 40% হায়ার। সো আপনি এই $5 বিলিয়ন বাড়তে থাকবে, কমবে না। সেকেন্ডলি, এটা আপনার জন্য বহনযোগ্য না। আমরা শুরুতেই যেটা বলছিলাম যে এইটা হচ্ছে একটি খাত যেটা পুরো বাংলাদেশের অর্থনীতিতে ধস নামায় আনতে পারে। কারণ এই 5 বিলিয়ন আপনি দিতে পারবেন না, আপনাকে বিদ্যুতের দাম বাড়াইতে হবে ভোক্তার জন্য। এখন আপনি যদি দেখেন আমার শিল্প খাতে বিদ্যুতের দাম কি, আমার শিল্প খাতে বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগিতার প্রায় সমান সমান। পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম এইসব দেশের সঙ্গে যদি আপনি তুলনা করেন, আমার শিল্পের বিদ্যুতের দাম প্রায় সমান সমান। 86% তো দূরের কথা, আপনি যদি 50%ও বাড়ান আমার পুরা শিল্প খাত বন্ধ হয়ে যাবে। তার মানে এখানে কোনো বিকল্প নাই। কেউ যদি বলে যে না, হ্যাঁ এটা খুব রিস্কি, আমাদের দুর্নীতি করা, এইসব মামলায় যাওয়া উচিত না, দেখি একটা কোনো ব্যবস্থা করা যেতে পারে কি না, এরকম অনেকে বলবে। বিশেষ করে যারা ক্ষমতায় যায় তারা খুব কঠিন সিদ্ধান্ত নিতে চান না, কারণ ক্ষমতায় গিয়ে তারা ম্যানেজ করতে চান, সবাইকে খুশি রাখতে চান। আরও কিছু বলা যেতে পারে কঠিন কথা, সেগুলো নাই বা বললাম, কারণ এখানে অনেক লেনদেনের ব্যাপার আছে, অনেক সুযোগ আছে। এখন আমরা জাতি হিসেবে যাই ক্ষমতায় যায় তাদের উপরকে আমাদের চাপ দিতে হবে যে না, এটা বহনযোগ্য না, এটা আপনি আগের মতন ম্যানেজ করতে পারবেন না, এটা ম্যানেজের বাইরে চলে গেছে। অনেক জিনিস আছে যেটা ম্যানেজ করে বের হয়ে আসা যায়, এটা ম্যানেজ করার জায়গা থেকে বাইরে চলে গেছে। এখানে আমাদেরকে জিনিসটাকে ফিরায় আনতে হলে আমাদেরকে ওই জিনিসগুলো করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর কয়েকটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে, অন্যগুলোর সঙ্গে নেগোসিয়েশন করতে হবে। রাজনৈতিক ক্ষমতা যে এগুলো সিদ্ধান্ত নেয় সেটা এক কেন্দ্রীভূত যেটা হয়ে গেছে, বা সেটাকে আপনাকে ভাঙতে হবে, আপনাকে অর্থনৈতিক প্রতিযোগিতা আনতে হবে। এই প্যাকেজটা আমাদেরকে আনতে হবে, কারণ বিদ্যুৎ হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া উন্নয়ন হবে না। আমাদেরকে বিদ্যুতের খাতটাকে পরিষ্কার করতে হবে। আপনি বাংলাদেশের সব দুর্নীতি সরাতে পারবেন না কালকে, কিন্তু কয়েকটা জায়গায় আপনাকে দুর্নীতির উপর একটা বিশাল আঘাত দিতে হবে, কারণ ওইটা না করতে পারলে আপনার পুরা দেশ, পুরো অর্থনীতি ধসে যাবে। ব্যাংকিং ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা, এই দুইটা জায়গায় যদি আপনি আগের মতন ওই সব মানে ঋণ খেলাপি আর ওই ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত, এটার জায়গা নাই আর। 35% নন পারফর্মিং লোন, এটা যদি 40%-এ উঠে আমরা কিন্তু শেষ। 35%ও থাকতে পারে না, এটাকে কমায় আমাকে 5%-এ আনতে হবে। ঠিক একইভাবে বিদ্যুতে $5 বিলিয়ন সাবসিডি সম্ভব না। হ্যাঁ, আপনাকে এটা রাখা সম্ভব না, আপনাকে এটা কমায় আবার 500 মিলিয়ন 200 মিলিয়নের কমায় আনতে হবে। সো সেইটা করার জন্য যে কঠোর আপনাকে পদক্ষেপ নিতে হবে, সেটা আমাদের সরকার হয়তো করবে না, মানুষের চাপ ছাড়া, সচেতনতা ছাড়া এবং এইসব আলোচনা ছাড়া। এইসব আলোচনার মাধ্যমে আমাকে কিন্তু মানুষকে সজাগ করতে হবে। এখানে আরেকটা কথা আমি একটু বলতে চাই, আপনি যখন এইসব বড় বড় কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, অবশ্যই তারা বিদ্যুৎ থামিয়ে দেবে। এখন
আপনি আদানি দেখেন, আদানি কিন্তু একটা বিশেষ অঞ্চলে বিদ্যুৎ সাপ্লাই করছে, খুলনা, রাফলি ওই জায়গাটা, ওই অঞ্চলটা। এখন ওইখানে আমাকে বিকল্প বিদ্যুৎ নিতে সময় লাগবে। আমরা যেটা বললাম জ্বালানির অভাব, আমার অনেক খালি বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে কিন্তু গ্যাস নাই। আপনাকে অনেক কিছু ঠিক করতে হবে, সেই গ্যাস আনতে হবে, আপনাকে লাইন তৈরি করতে হবে বা অন্য কিছু ব্যবস্থা করতে হবে। সেটা করতে করতে আপনি কিন্তু বসে থাকতে পারেন না যে আমি এটা করার পরে আদানির সঙ্গে। আপনি যদি তাড়াতাড়ি পদক্ষেপ না নেন, যেহেতু আপনি আদানির থেকে বিদ্যুৎ কিনছেন, এই চুক্তিটা আইনের চোখে আপনি অ্যাফার্ম করছেন। অ্যাফার্ম মানে আমি জানি এখানে দুর্নীতি আছে, কিন্তু আমার নিজের ব্যর্থতার কারণে আমি কিছু করতে পারছি না, আপনি কিনে যাচ্ছেন। তার মানে এক পর্যায়ে কিন্তু আদালত বলবে না, আপনি জানতেন দুর্নীতি ছিল কিন্তু আপনাকে বাধ্য হয়ে কিনতে হয়েছে, এখন এটা মেনে নেন, আপনি এইটা আর চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা আমাদের জন্য একটা মারাত্মক দুশ্চিন্তার কারণ, কারণ এখানে আমাদের খুব বেশি সময় নাই। যেহেতু আমরা দুর্নীতির অনেক প্রমাণ পেয়ে গেছি এবং এখনও শেষ হয় নাই, আরও আসছে, কিন্তু এটা একটা সীমাহীন কাজ না যে আমি খুঁজতেই থাকবো। একটা পর্যায়ে গিয়ে আপনাকে হয় অ্যাকশন নিতে হবে বা আপনাকে বলতে হবে যে আমরা দেশটা শেষ, আমার 86% দাম বাড়াও, আমি কিছু করতে পারবো না। সেটা আমরা বলতে চাই না। আমরা বলতে চাই যে আমাদের যা তথ্য আছে আমাকে অ্যাকশন নিতে হবে, কিন্তু অ্যাকশন নিলে আমাকে বাংলাদেশের জনগণকে প্রস্তুত করতে হবে যে আপনার কিছু লোডশেডিং হবে, আপনার কিছু কষ্ট হবে, এবং সেটা আমাদের পুরো সিস্টেমকে, যেটাকে ইংরেজিতে বলে ওয়ার ফুটিংয়ে পিটিবিকে বলতে হবে যে আপনি ওই অঞ্চলে যা পারেন বিদ্যুতের সরবরাহ বাড়ান। আপনাকে 1 মাস সময় দেওয়া হলো, যাই করতে পারেন। এবং আপনাকে তখন সবার সঙ্গে বসে আপনার কতটা লোডশেডিং হবে, ইন্ডাস্ট্রিতে কী হবে, আপনার নর্মাল রেসিডেন্সিয়ালে কী হবে, এটা নিয়ে আপনাকে একটা আলোচনা আসতে হবে। আমার বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যখন এই তথ্যগুলো জানবে, যখন তারা দেখবে যে বিকল্প নাই, আর একমাত্র বিকল্প হচ্ছে এদের এই দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া, আমার বিশ্বাস তারা কিছু কষ্ট সহ্য করতে রাজি হবে। এবং আমাদের কাজ হচ্ছে এটাকে মানুষকে বোঝানো, কারণ রাজনীতিবিদরা সবসময় ভয় পাবেন যে আমি যদি বিদ্যুৎটা কেটে দেই দোষটা আমার হবে। এখন যেই সরকারে আসুক, আমাদেরকে জনগণকে বলতে হবে আপনি যখন বিদ্যুতের সাপ্লাই আপনার যদি ব্যাঘাত ঘটে, ওই বেটারা লাইন কেটে দিচ্ছে বলে আপনি সরকারকে দোষারোপ করবেন না। আপনি সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সরকার, বিরোধী দল, জনগণ। এটা একটা জাতীয় ইস্যু। এখন আপনি বিদ্যুৎ আপনার কাটা গেল, আপনি সরকারকে গালি দিলেন, সরকার করবে না, তাহলে কি করতে হবে, আমাকে যেই বিরোধী দল হবে তাকেও এখানে আনতে হবে যে এটা হচ্ছে ন্যাশনাল ইস্যু, জনগণকে এখানে আনতে হবে। সবাই মিলে আমরা বলবো যে না, আমরা এই দুর্নীতি মানব না, 2-4 মাস 1 বছর কষ্ট করব, আপনি করেন, তারপরে দেখবেন যে এটা ক্লিন হতে শুরু করেছে। রাইট। সো স্যারের কথা থেকে যেটা জানলাম আসলে খুবই পেসিমিস্টিক প্রসপেক্ট, বাট না, মোটেও পেসিমিস্টিক প্রসপেক্ট না। আমাদের এটা শুনেন, আপনারা হচ্ছেন জেনজির মানে জুলাই যোদ্ধা, আপনাদের জন্য কোনো কিছুই পেসিমিস্টিক না। আপনারা বলবেন এটা করতে হবে। রাইট। আচ্ছা, তো স্যারের কাছ থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে আসলে এখন যেই সিচুয়েশন, সেখানে আসলে আমাদের দরকার হচ্ছে স্ট্রং উইল পাওয়ার এবং হচ্ছে অ্যাট দ্য সেম টাইম অস্টেরিটি মেজার্সগুলোকে আসলে মেনে নেওয়ার মতো মানসিকতা ফ্রম দ্য প্যাট্রিয়টিক হাই স্পিরিট, এবং এটার সাথে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে প্রত্যেকটা অংশীজন যারা আছে, রাজনৈতিক, জনগণ এবং সরকার পক্ষ, বিরোধী পক্ষ, সবাইকে আসলে একটা ঐক্যমত্য পর্যায়ে নিয়ে আসা। বাট তারপরেও তো বিপদের সম্ভাবনা থেকে যায়। তো সেই জায়গাটা থেকে বেসিক্যালি আমি স্যারের কাছ থেকে শুনতে চাইবো যে আসলে তো এখন আপনারা তো তদন্তের একটা পর্যায়ে আপনারা পৌঁছেছেন এবং অলরেডি আপনাদের কাছে যেই তথ্য এসেছে সেটা দিয়ে আদানির বিরুদ্ধে কেস ফাইল করা যায়। বাট আমরা যেটা দেখলাম যে এখন অবভিয়াসলি অন্তর্বর্তী সরকারের একদম শেষ পর্যায়ে, কিন্তু অন্তর্বর্তী সরকার আসলে কেস ফাইল করার কোনো উদ্যোগ নেয়নি। আর হচ্ছে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের দিক থেকে হয়তো কিছু কনসার্ন আছে, সেটা স্যারের কাছ থেকে শুনবো। তো আরেকটা কোয়েশ্চেন যেটা থাকবে যে সেটা হচ্ছে আসলে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে আসলে আপনাদের ডাইরেক্টিভস কী থাকবে বা প্রত্যাশা কী থাকবে এই জায়গাটাতে। তো স্যারের কাছ থেকে মূলত এটা শুনতে চাই যে আমাদের আসলে সাবস্টিটিউট প্ল্যানটা কী হওয়া উচিত। আমরা যদি অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের অ্যাফার্মেশনের সমস্যাটা যদি আমরা এড়াতে চাই, সেখানে আমাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, এবং হচ্ছে আবার হচ্ছে আমাকে সাবস্টিটিউট প্ল্যানও রেডি করা দরকার,
যে আমি যদি কোনো সমস্যা তৈরি হয়, লেটসে যে কনসেনসাস হলো না ফর সাম রিজন, সেক্ষেত্রে আমার সাবস্টিটিউট প্ল্যানটা কি হতে পারে, আমরা স্যারের কাছ থেকে শুনতে চাই। এখানে প্রথমে আমার মনে হয় যেটা মাথায় রাখতে হবে যে সব যুদ্ধ তো আমি করতে পারবো না, তো আই হ্যাভ টু বি সিলেক্টিভ উইচ ব্যাটল ডু আই পিক। এবং এখানে সবচেয়ে যে জায়গায় রক্তক্ষরণটা বেশি হচ্ছে সেইখানেই তো আপনার অস্ত্রোপচারটা শুরু করতে হবে, মানে সার্জারিটা আপনি কোন জায়গায় করবেন। এবং এটা যেহেতু আপনি যখন শুধরানোর পদক্ষেপ নেবেন, যেটা অতীতের চুক্তিকে সংশোধন করার জন্য, এখানে অনেক ইন্টারেস্ট গ্রুপ, আমাদের লোকাল ইন্টারেস্ট গ্রুপ আছে, ফরেন ইন্টারেস্ট গ্রুপ আছে, তো এটা একটা পুশব্যাক আপনার আসবে। সো আপনি যখন জিজ্ঞেস করেন আমি অমুক ব্যাটেলটা ফাইট করব, অমুক কন্ট্রাক্টটা আমার দ্রুত ক্যান্সেল করতে হবে, নাহলে ওই যে অ্যাফার্মেশনের যে সমস্যাটা এটা আরও জটিল হয়ে যাবে। তো সেখানে আমার অফেন্সের সাথে একটা ডিফেন্সও থাকতে হবে, নাহলে যুদ্ধটা আমি জিততে পারবো না। এবং বিদ্যুতের ক্ষেত্রে আমরা তো ধরেন অফেন্সের ক্ষেত্রে মানে ফুটবলের অ্যানালজি যদি দিই, তো সেখানে এমন কিছু খেলোয়াড় দরকার যারা দুটোই করতে পারে। মেসির মতো একজন খেলোয়াড় গোলও দিতে পারে, আবার গোল রক্ষাও করতে পারে। এটা হলো কিন্তু ওই মেসিটা হলো এই করাপশন রিলেটেড এভিডেন্সগুলো, এটা যদি আমরা যত বেশি বিশ্বাসযোগ্য এবং কনসিস্টেন্ট সেট অফ এভিডেন্স জোগাড় করতে পারবো, সেটা আমার ওই গোল দিতে বা গোল বাঁচাতে দুটোতেই সাহায্য করবে। আর কন্ট্রাক্ট ক্যান্সেলেশনের কারণে যেটা আমাকে নিতেই হবে, কারণ নাহলে আমার কেস জেতার কোনো সম্ভাবনা নাই এবং দ্রুত করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার ওই ডিফেন্সের স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে দুদিক থেকেই, যে যেই জায়গাগুলোতে ডিসরাপশানগুলো হবে সেইখানে আমি কম্পেনসেটিং সাপ্লাই করার মতো সুযোগ কি আছে, কিভাবে সেটা সৌরবিদ্যুৎ হোক বা গ্যাস রিঅ্যালোকেশন অফ গ্যাস হোক, বা ধরেন এখন আদানির ক্ষেত্রে এটা তো উত্তরবঙ্গের দিকে ইফেক্টটা হবে বেশি, কিন্তু সেখানে তো আমার রূপপুর প্ল্যান্টও আছে। তো রূপপুর প্ল্যান্টটা যদি আমি দ্রুত অ্যাটলিস্ট ইউনিট 1টা যেখানে আপনি 1200 মেগাওয়াট পর্যন্ত উৎপাদন করতে পারবেন, ওই একটা প্ল্যান্টটি যদি আমি চালু করতে পারি, তাহলেই তো আমার আদানির সাপ্লাইটা মোটামুটি কাভার্ড হয়ে যায়। বিশেষ করে আপনার এই গ্রীষ্মকালে যখন পিক সিজন থাকে, ওই সময় যদি আমি ওখান থেকে সাপ্লাই দিতে পারি, বা ইভেন ওই গ্রীষ্মকালে এইচএফও বেস প্ল্যান্ট থেকেও, যেহেতু আমার এটা উনি তো সংখ্যা বলেছেন, আমরা ওই ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন যেটা করি আদানির ক্ষেত্রে, আমি একটা হিসাব করেছি রিপোর্ট করার পরে অবশ্য, যেটা মানে স্টক মার্কেটে যদি আপনি একটা নতুন কোম্পানির শেয়ার ফ্লোট করতে চান, ওটার ক্যাশ ফ্লো স্ট্রিমগুলি দেখিয়ে একটা ডিসকাউন্টেড মেথডে ফেয়ার ভ্যালু ক্যালকুলেশন, নেট প্রেজেন্ট ভ্যালু যেটা বলে, আদানির ক্ষেত্রে এই ফেয়ার ভ্যালুটা হলো যে $2 বিলিয়ন ইনভেস্ট করে ওই $2 বিলিয়ন বাদ দিয়ে যে ভবিষ্যতে শুধু ক্যাপাসিটি পেমেন্ট যেগুলো আমরা কোয়ার্টারলি বেসিসে পে করছি, এই কোয়ার্টারলি বেসিস পেমেন্টকে যদি আপনি 25 বছর ধরে ডিসকাউন্ট করে 12% রেট অফ ডিসকাউন্ট আমি দিয়েছি, যেটা এক্সেসিভ, কারণ এটা একেবারে রিস্ক ফ্রি রেটটা আরও কম হওয়ার কথা, মানে অপরচুনিটি কস্টটা আরও কম হওয়ার কথা। ওইটা ধরে আমার নেট আসে $6 বিলিয়ন। আদানি শুধু ক্যাপাসিটি পেমেন্টের নেট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এই পিপিএটা নিয়ে যদি আমি একটা ক্যাপিটাল মার্কেটে যাই, যে কোনো ইনভেস্টর, মানে সে ভেঞ্চার ক্যাপিটাল হোক বা মার্চেন্ট ব্যাংকার হোক, সে যখন এরকম চুক্তি দেখবে যে একটা ফিক্সড স্ট্রিম অফ পেমেন্ট ফর 25 ইয়ার্স গ্যারেন্টিড, কোনো রিস্ক নাই, ডিম্যান্ড রিস্ক নাই, কস্ট রিস্ক নাই, পলিটিক্যাল রিস্ক নাই, কোনো রিস্ক নাই, সেইখানে আপনি যদি ওটা বাজারে নিয়ে যান, কে কিনবে না? আপনার যদি পকেটে টাকা ওই $2 বিলিয়ন নাও থাকে, এই কাগজই তো আপনাকে সেই $3-4 বিলিয়ন আপনাকে তো ইজিলি দিয়ে দেবে তার প্রফিট রাখার জন্য। তো এই ধরনের মানে আমাদের যে সেভিংটা এখান থেকে হবে, এইটার জন্য শর্ট টার্মে যদি আমার এক্সেস কস্টে, মানে এইচএফও বেসড প্ল্যান্টও কিছু ব্যবহার করে ওই জায়গাগুলোতে শর্টেজটা মেটানো যায়, সেটা সাপ্লাই সাইডে, ওই জন্য হচ্ছে একটা দ্রুত একটা কৌশল নির্ধারণ করতে হবে যে সাপ্লাইকে আমরা কীভাবে, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা মনে রাখতে হবে যে আমরা যতই পেট্রিয়টিজমের কথা বলি, আমি যদি ডেইলি বিদ্যুৎ বিভ্রাটে ভুগি, আমার ইন্টারনেট কানেকশন নাই, আমার
টেলিভিশন দেখতে পারছি না, আমার বাচ্চা রাতে বই পড়তে পারছে না, হসপিটালে মানুষ অপারেশন থিয়েটারে আটকে আছে, এই ধরনের ভোগান্তি যখন যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে ওই স্পিরিটটা কিন্তু পেটে ধরে রাখা কঠিন হয়ে যাবে। কাজে সাপ্লাই সাইডে আপনাকে একটা কৌশল লাগবে, এবং তারপরে ডিম্যান্ড ম্যানেজমেন্টটা। ডিম্যান্ড আমাদের ওই 2006 এবং তার অভিজ্ঞতা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যে আপনি যদি একটা প্রিডিক্টেবল লোডশেডিং স্কেজুল দেন, যে আপনি বললেন যে বনানীতে সকাল 9টা থেকে 10টায়, 9টায় যাবে 10টায় চলে আসবে, আবার সন্ধ্যায় 6টায় যাবে 7টায় চলে আসবে, এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি সহনীয় হয়ে যায়। কারণ পিপল নো কখন বিদ্যুৎ যাবে আর কখন বিদ্যুৎ আসবে, অ্যান্ড দে অর্গানাইজ দেয়ার লাইফ অ্যারাউন্ড দ্যাট। তো ডিম্যান্ড ম্যানেজমেন্টও আপনার একটা তো হলো যে আমার লোডশেডিং মানে পাওয়ারের রেশনিংটা আমি কীভাবে করব, আর দ্বিতীয় হচ্ছে যে গ্যাসের যে সংকটটা আছে ওখানেও তো ডিম্যান্ড ম্যানেজমেন্টের দরকার আছে। আমার যদি ফার্টিলাইজার ফ্যাক্টরি বা ধরেন ইম্পোর্ট সাবস্টিটিউটিং ইন্ডাস্ট্রিজে প্রচুর গ্যাস ব্যবহার হচ্ছে, ওটা আমি ডাইভার্ট করে আমার অন্য এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে দিলাম বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দিলাম, আর ওই পণ্যটা আমি আমদানি করলাম, তাহলেও তো আমার এখানে ম্যানেজমেন্টটা হয়ে যায়। কাজেই গ্যাসের ডিম্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড পাওয়ার ডিম্যান্ড ম্যানেজমেন্ট, এটার সুচিন্তিত একটা কৌশল দ্রুত নির্ধারণ করতে হবে যাতে আপনার ডিফেন্সটা সেখানে থাকে। তো স্যার, যেই জায়গাটা জানার ছিল লাস্ট, সেটা একটু পলিটিক্যালি কন্টেনশিয়াস, বাট তারপরে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আসলে ইন্টারিম গভর্নমেন্টের জায়গা থেকে আসলে কোন কনসার্নগুলো কাজ করেছে, যেহেতু আমরা দেখতে পেলাম যে তারা আসলে কেস ফাইল করার ক্ষেত্রে উদ্যোগগুলো এখনও নিতে পারেনি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম 12 তারিখ ইলেকশন আসছে, সো দেয়ার টেনিউর প্রবাবলি উইল এন্ড। সো এটা একটু জানতে চাই যে ইন্টারিম গভর্নমেন্টের জায়গা থেকে কোন কনসিডারেশনগুলো ছিল। মানে এখানে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যে একটা এত বড় চ্যালেঞ্জিং কাজ হাতে নিতে গেলে এর পেছনে তো আপনার প্রস্তুতি যদি না থাকে, তারপর আপনি একটা হুট করে একটা কাজ করে ফেললেন, আমের সাথে ছালাও গেল, ওই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়। তো সেই জন্য মাইট সাউন্ড লাইক যে আমি ইন্টারিম গভর্নমেন্টের একজন অ্যাপোলজিস্ট হিসেবে কথা বলছি, কিন্তু বাস্তবতাটা যদি দেখেন, এই কমিটি কনস্টিটিউট করেছে কারা? ইন্টারিম গভর্নমেন্টই তো কনস্টিটিউট করেছে। এখানে কি কোনো দাবি ছিল, মানে রাস্তায় কেউ নেমেছিল যে না একটা বিদ্যুতের জন্য কমিটি করবে? কিন্তু তারা সব প্রণোদিত হয়ে একটা কমিটি করেছে। এই কমিটিতে যেই সিলেকশনগুলি হয়েছে, যাদেরকে তারা মেম্বার, কম্পোজিশন অফ দ্য কমিটি, এখানে কি কারো কোনো প্রশ্ন আছে যে এরা আসলে এখানে থাকার যোগ্যতা নাই? মানে এখানে মেরিটটা তো দাম পেয়েছে, মূল্যায়ন হয়েছে। এই কমিটি তার ইনভেস্টিগেশন যখন করেছে, সেখানে কি সরকার থেকে কোনো রকম প্রেশার দেওয়া হয়েছে যে না অমুককে আপনি ছুঁতে পারবেন না, অমুক প্রশ্ন আপনি করতে পারবেন না? আমি তো অন্তত ব্যক্তিগতভাবে বলতে পারি, উনি তো আমার খুব ক্লোজ বন্ধু। আমি ওনাকে, ওই ফজল কবির খান যিনি বিদ্যুতের দায়িত্বে আছেন, আমি প্রায় 40-45 বছর ধরে চিনি। উনি তো ইচ্ছা করলে তো আমাকে ফোন করেও বলতে পারতেন যে এইগুলো একটু করেন, মানে যদি ওনার প্রেশার দেওয়ার কোনো বাসনা থাকতো। একটা ফোন কল পাইনি আমি ওনার থেকে, বিশেষ করে এই কমিটি মেম্বার হতে ওনার সঙ্গে আমার যোগাযোগ আগে যতটা ছিল, মন্ত্রী হওয়ার আগে, মন্ত্রী হওয়ার পরে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, আমাদেরকে একটা ক্লিয়ার ম্যান্ডেট দেওয়া হয়েছে, এবং আমরা আমাদের যে টিমটা, যে আমাদের যিনি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অন্যান্য যারা, আমরা খুবই একটা খুব কোহেসিভ একটা টিম। উই এনজয়েড দ্য কোম্পানি। যে মিটিংয়ে যাওয়ার তো একটা অ্যাভার্সন থাকে না, একটা মিটিংয়ে যাবো, এই বিদ্যুতের চুক্তিগুলি নিয়ে আলাপ করবো, কিন্তু আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু যেখানে মিটিং গেলে এদের সাথে দেখা হবে, মানে কোম্পানি ওয়াজ ইন্টারেস্টিং। তো এগুলি কেমনে হলো যদি গভর্নমেন্টের সাপোর্ট না থাকতো, এবং ওই ফ্লেক্সিবিলিটি, ওই স্পেসটা যদি ওনারা আমাদের না দিতেন, আমরা তো এই রিপোর্টটা যেভাবে যত ক্যান্ডিডলি আমরা লিখতে পেরেছি, অত ক্যান্ডিডলি তো আমরা লিখতে পারতাম না। কাজে সরকার যে কিছু করে নাই এইটা বলাটা কিন্তু সুবিচার হবে না। এখন কতটা তারা করতে পারবে, আপনার সেই ফায়ার ফাইটিংয়েই তো তাদের বেশি ভাগ সময় ব্যয় করতে হয়েছে। আপনি খালি শুধু রাস্তার আন্দোলন দেখেন না, যৌক্তিক অযৌক্তিক, ছোট বড় যে কোনো বিষয়ে হোক, কয়শোটা আন্দোলন হয়েছে এর পরে, অগস্ট 5-এর পরে। আপনার
এই ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নাই, বাইতুল মোকাররমের খতিব নাই, বিএসসিসির চেয়ারম্যান নাই। প্রাতিষ্ঠানিক যে শূন্যতা তৈরি হয়েছিল, এই শূন্যতাকে পূরণ করে একটা সরকারকে সংগঠিত করা এবং মোটামুটি মিনিমাল যে সার্ভিসেসগুলো দেওয়ার কথা সেটা দেওয়ার, এখানেই তো তাদের মনোযোগ বেশি দিতে হয়েছে। কাজে ওইসব কনস্ট্রেন্টগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। তারপরেও এখন ধরেন আমরা এভিডেন্স কালেক্ট করে এমন একটা পর্যায়ে পৌঁছানো যেখানে আমরা ভরসার সাথে বলতে পারি যে মানে দিস ইজ, অফকোর্স দের ইজ নো রিস্ক ফ্রি বেট, এখানে এগুলে একটা ফেয়ার চান্স আছে যে আপনি জিততে পারবেন। ওই অবস্থা, ওই ধরনের আপনার অ্যামুনিশনস তো আপনার হাতে থাকতে হবে, তো সেটা জোগাড় করতে তো সময় লাগে। কাজে ওই জন্যই আমি বলব যে এখন ধরেন অ্যামুনিশন সাফিসিয়েন্টলি এসছে এগেনস্ট ওয়ান কেস, কিন্তু এমন সময় এসছে যে তখন তারা যদি এরকম বড় কোনো সিদ্ধান্ত নিতেন তাদেরকে আবার অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়তো হতে পারতো, সেটা ওনারা বলতে পারবেন। কিন্তু এই লাস্ট মোমেন্টে এসে তারা একেবারে একটা র্যাডিক্যাল সিদ্ধান্তে না গিয়ে, কারণ ওইটা নিলেও ওটা যে আগামীতে 1 মাস, তারা যদি এমন একটা থাকতো যে আমি আরও 6 মাস থাকবো, তাহলে আমি আজকে একটা সিদ্ধান্ত নিলাম, এটা একটা নিষ্পত্তিতে নিয়ে যাওয়ার মতো টাইম আমি পাবো, তাহলে আমি ওটা শুরু করলাম। তা আমি যদি ওই ব্যাপারে শিওর না থাকি যে আমি যেটা শুরু করছি সেটা শেষ হওয়ার আগেই আমাকে চলে যেতে হবে এবং পরবর্তী কে আসবে এটাও জানি না, আর যে আসবে সে এটাকে কি ধারাবাহিকতা রাখবে, এবং আমি যেই এনার্জি, যেই কমিটমেন্ট নিয়ে এই কাজটা শুরু করলাম সেটা যদি টিকে না থাকে, তাহলে শুরু করে তো আমি আরও দেশের জন্য বড় বিপদ টেনে আনতে পারি। ওই দিকগুলো তো আমার মনে হয় বুঝতে হবে। রাইট রাইট। সো আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে এখন মানে টেকনিক্যালি আসলে আমরা এমন একটা পর্যায়ে আছি, মানে যদি বলি আর কি যে নেক্সট গভর্নমেন্ট অবভিয়াসলি পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, তো মানে টু বি ভেরি স্পেসিফিক অ্যান্ড স্কেপটিক যে নেক্সট গভর্নমেন্টের আসলে ইনসেন্টিভটা কী হবে, যে তার আগের সরকারের করা একটা কমিটির উপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া, বা নেক্সট গভর্নমেন্ট তো আসবে নতুন ম্যান্ডেট নিয়ে, তারা কন্টিনিউ করবে কি করবে না সেই প্রশ্ন তো থেকেই যায়। অ্যান্ড সেখানে আসলে কোয়েশ্চেনটা আসে যে হোয়াটস দ্য ফাইন লাইন আসলে আমাদের প্রত্যাশাটা কী থাকবে নেক্সট গভর্নমেন্টের কাছে, এটা যদি মুশতাক স্যারের কাছে আমরা শুনতাম আর কি। হ্যাঁ, এটা বলার আগে আমি ওনার কথার সঙ্গে আরেকটু যোগ করি, যেটা হচ্ছে যে এই চুক্তিগুলো কিন্তু অনেক জটিল চুক্তি এবং এর পিছনে আরও অনেক দলিল আছে কিভাবে এই চুক্তিগুলো আসলো। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট, আপনার টেকনিক্যাল কমিটি রিপোর্ট, কমার্শিয়াল কমিটি রিপোর্ট, আমাদের সব কিছু কিন্তু মূল্যায়ন করতে হয়েছে। আপনি চিন্তা করেন, মানে এক একটা চুক্তিতে এত এত কাগজ। সো এই জিনিসটা আপনি হুট করে এসে বলে দিলেন এখানে দুর্নীতি হয়েছে সম্ভবত, এটা তো কোনো কাজের কাজ না। তো আমরা একটা খুব সিস্টেম্যাটিক কাজ করে গেছি, এটা দেশের জন্য করে গেছি। এখন আপনি সরকার আর দেশ স্ট্রোক রাষ্ট্র, এই দুটো কিন্তু আলাদা জিনিস। এক সরকার আসতে যাইতে পারে, কিন্তু দেশ আর রাষ্ট্র তো কোথাও যাচ্ছে না। তা আমরা যে জিনিসটা রেখে গেছি এটা তো রাষ্ট্রের একটা দলিল, এটা রাষ্ট্রে থাকবে, এটা পিডিবিতে থাকবে, পাওয়ার ডিভিশনে থাকবে, পাবলিক একটা দলিল। এখন আপনার প্রশ্নটা যে এখন কি হবে, এখন আমি বিশ্বাস করি যে আমরা যেভাবে কাজটা করেছি, আমরা দুটো জিনিস দেখেছি। একটা জিনিস আমরা দেখেছি যে এই চুক্তিগুলোর পিছনে বিশাল আকারের দুর্নীতি এবং অব্যবস্থা ছিল, ঠিক আছে? সেটাই যদি হতো তাহলে আপনি বলতে পারতেন পরবর্তী সরকার হয়তো ইন্টারেস্টেড না বিভিন্ন কারণে, কিন্তু আমরা শুধু তা দেখাইনি, আমরা আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে ভয়াবহ। সেটা হচ্ছে যে আমাদের পুরা বিদ্যুৎ সেক্টরটা নন ভায়াবল। শুধু নন ভায়াবল না, সেটা পুরা দেশকে টেনে ধসায় দিতে পারে। এখন একটা নতুন সরকার হয়তো প্রথমটাকে সে কোনো মূল্য দিল না, দুর্নীতি হয়েছে, ভাই হয়েছে, কিন্তু দ্বিতীয়টাকে সে কিন্তু অগ্রাহ্য করতে পারবে না, কারণ তাকে ক্ষমতায় এসেই তাকে $5 বিলিয়ন একটা তহবিল তৈরি করতে হবে এই ঘাটতি দেওয়ার জন্য। এবং অলরেডি কিন্তু অনেকগুলো বড় বিদ্যুৎ কোম্পানির বকেয়া জমে আছে, যেমন আদানি একা
$500 মিলিয়ন তারই বকেয়া। এবং আদানি কিন্তু আমাকে সিঙ্গাপুর আরবিট্রেশন নিয়ে যাচ্ছে তার ওই 500 মিলিয়ন বকেয়া পাওয়ার জন্য। অর্থাৎ আপনার বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি যে বলবেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে বা হয় নাই, এটা তো আগের কথা, লেটস মুভ অন। এই লেটস মুভ অন বিজনেস অ্যাজ ইউজুয়ালের কোনো জায়গা নাই। সো আমরা যে দ্বিতীয় জিনিসটা যেটা দেখাইছি সেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ সেক্টর এবং দেশ ধসের মুখে বসে আছে, আপনাকে কিছু করতে হবে। এবং কি করতে হবে আমরা এটাও বলছি যে করার আর কিছুই নাই, কারণ এগুলো সভরেন কন্ট্রাক্ট। আপনি একটা ব্যবসায়ীর সঙ্গে বসে বলবেন যে ভাই দয়া করে একটু দামটা কমায় দেন, সে বলবে আমি কমাবো না, এটা তার তো চুক্তি, এটা তো একটা সভরেন চুক্তি। সে বলবে আপনি ওরটা আগে কমান, আমারটা আগে কেন? আপনি এই যে 1.5 বছর ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু যেগুলো পাবলিক সেক্টর কোম্পানি বা G2G কোম্পানি সেগুলোতে অনেক জায়গায় কিন্তু দাম কমাইতে পারছে, ঠিক আছে, কিন্তু একটাও প্রাইভেট সেক্টর কোম্পানির সঙ্গে দাম কমাইতে পারে নাই, তারা আসেই নাই কোনো আলোচনায়। তো এখন প্রাইভেট সেক্টর কোম্পানি কেন? সে তো পয়সা বানানোর জন্য, তার তো জীবনটাই হচ্ছে পয়সা বানানো। প্রাইভেট সেক্টর তো মানেই তাই তো, সে আমাকে আপনাকে বিদ্যুৎ দেওয়ার জন্য তো সে ব্যবসা করতেছে না, সে পয়সা বানানোর জন্য ব্যবসা করতেছে, তার চুক্তি আছে। আপনি তাকে বলবেন যে আপনি চুক্তির দাম কমান, দাম কমানো মানেই সে স্বীকার করছে যে চুক্তিটা ভুল ছিল, সেটা সে কোনোদিনও করবে না। তার আইনজীবী তাকে বলবে আপনি কোনোদিনও এটা করতে পারবেন না। সে শুধু তখনই করবে যখন তার কোনো বিকল্প নাই, যখন তার সামনে এমন কিছু প্রমাণ চলে এসে যে পুরোটাই আমি বাতিল করব, তখন অ্যান্ড অনলি তখন সে নেগোসিয়েশনে বসবে। এটা আমাদের আর্গুমেন্টে আমরা বলেছি যে আপনি যেটা নতুন সরকার আসছেন, আপনি দুর্নীতি পছন্দ করেন কি অপছন্দ করেন ম্যাটার করে না, আপনাকে তো বেঁচে থাকতে হবে, আপনাকে তো সাবসিডিগুলোকে দিতে হবে, আপনাকে এগুলো কন্ট্রাক্টগুলোকে তো পালন করতে হবে। আপনি পারবেন না। আপনার একমাত্র উপায় হচ্ছে কয়েকটা ক্যান্সেল করে অন্যদেরকে নেগোসিয়েশনে বসানো। এছাড়া যদি তারা কোনো উপায় বের করতে পারে, মাশাআল্লাহ করুক না, আমরা কোনো উপায় দেখছি না। তো সেজন্য আমরা নিশ্চিত যে তাকে কোনো না কোনো একটা স্ট্রং অ্যাকশনে খুব দ্রুত যাইতে হবে। এই দুটা জায়গায় ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে যদি স্ট্রং অ্যাকশনে না যায়, বকেয়া এসব ঋণ খেলাপিদের বিরুদ্ধে, আর এই বিদ্যুৎ সেক্টর ধরে যাবে। তো সেজন্য জনগণ যদি সচেতন থাকে, সরকার তো গিয়ে যখন সে বইপত্র দেখবে সে বুঝে যাবে তার অবস্থা কী। সব জায়গায় তো লাল সুতা। সরকার যখন বুঝে যাবে, জনগণ যখন জানে, আমি বিশ্বাস করি একটা না একটা সমাধান তাকে বের করতেই হবে। এটা শুধু দুর্নীতির বিষয় না, এটা হচ্ছে আমাদের অর্থনীতি বাঁচানো। এখন যে জায়গায় আসছে যে অর্থনীতিটাকে বাঁচাইতে আমাকে দুর্নীতি অ্যাটাক করতে হবে, সেই জন্যই তারা দুর্নীতি অ্যাটাক করবে আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ স্যার জাহিদ হোসেন স্যার এবং মুশতাক স্যার, আপনারা আজকে এখানে এসে আসলে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ন্যাশনাল ইস্যু নিয়ে আমাদেরকে আলোকপাত করার জন্য। সো আমরা যেটা বুঝতে পারছি আসলে বর্তমানে অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশে এখন যে পর্যায়ে আছি, এখানে আসলে একপাক্ষিক উদ্যোগের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয়। এখানে আসলে বহুমাত্রিক এবং বহুপাক্ষিক উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারের পর্যায় থেকে, রাজনৈতিক দলের পর্যায় থেকে, সর্বোপরি দেশের নাগরিক হিসেবে আমাদেরকে আরও সচেতন হয়ে আমাদেরকে কার্যপ্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সবসময় হচ্ছে যে এই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন দেশের যে সমস্ত জায়গায় দুর্নীতির সম্ভাবনা আছে সেখানে যেন আমরা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে পারি। এবং অবশ্যই সেটা আমাদের দেশের যারা অর্থনীতিবিদ সহ আমাদের দেশে যারা এক্সপার্ট আছেন তাদের সহায়তাই এটা আমাদেরকে করতে হবে। সেজন্য আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মুশতাক স্যার এবং জাহিদ স্যারকে আমাদের এখানে এসে দায়রাতে আজকে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বিদ্যুৎ খাত নিয়ে আমাদেরকে আলোকপাত করার জন্য। সো সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আশা করি এতক্ষণ পুরো সময় আপনারা আমাদের সাথে থেকেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি। আশা করি এই আলোচনা আমাদের সবাইকে আরও সচেতন করবে এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নীতি নির্দেশনা প্রদান করবে। সো আমি আশা করব আপনারা আমাদের পুরো এপিসোডটা দেখবেন এবং মানুষের সাথে কথা বলবেন, শেয়ার করবেন, জনগণকে সচেতন করে তুলবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ফাইন লাইনের আমাদের পরবর্তী পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।